আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় হবে যে আমরা ধরেন অনেক কিছু শিখছি। আমি লাস্ট দুইটা একটা ক্লাস থেকে বলি যে আমরা আমরা কি করেছি আসলে। আমরা ধরেন এই টপ অফ দ্য ফানেল থেকে স্কেলিং পর্যন্ত এই সব ছয়টা ধাপে আমরা ক্যাম্পেইন গুলো রান করেছি, তাই না? তো এখন আমাদের প্রশ্ন হলো, এবং এর সাথে কি জড়িত ছিল, ওই যে আমরা দেখেছিলাম নিচের দিকে যে ইয়ার, ওইটা এখানেও রেখেছি। বিভিন্ন স্ট্রাকচার অনুযায়ী আমরা ক্যাম্পেইন রান করেছি। তারপরে সেখানে আমরা বিভিন্ন করেছি, ওটাকে কি বলে, ক্রিয়েটিভ গুলো ব্যবহার করেছি। সেখানে আমরা ক্যারোজাল, কালেকশনস, ই কমার্সের ক্ষেত্রে সিঙ্গেল ইমেজ, তারপরে ধরো ভিডিও, এই জিনিসগুলো আমরা করেছি। এবং আমাদের এই ফানেল ওয়াইজ এখান থেকে আমাদের শুরু, এখানে ধরো আমাদের শেষ, তাই না? এটা আবার রিপিট হয় আর কি, হ্যাঁ, এটা রিপিট। তার মানে একটা মানুষকে আমি অ্যাওয়ারনেস থেকে শুরু করে তার কাছে বারবার কেনাবো, সেটাই হচ্ছে আমাদের রিটেনশন, তাই না? তার মানে একটা মানুষকে অ্যাওয়ার করা থেকে শুরু করে তাকে বারবার কেনায়া, মানে ওই কাস্টমারটাকে আমি যতদূর পারি আমার বিজনেসের আমি করে রাখবো, এটাই হচ্ছে আমার মূল কাজ। তো ওই যে একটা মানুষ তো হুট করে কেনে না, যে কারণে আমাদের এই যে প্রথমে তাওয়া গরম করতে হয়, তারপরে রুটি সেকা শুরু করতে হয়। হ্যাঁ, রুটি যদি ভালো হয় তাহলে বারবার তার কাছে বিক্রি করে রিপিট কাস্টমার আনা বা রিটেনশন বাড়ানো, এলটিপি বাড়ানো, দ্যাটস দ্য থিং। যদি আমরা একদম নতুন বিজনেস হয় তাহলে হয়তো এই দুইটাও আমাদের করতে হতে পারে, বা যদি পুরাতন বিজনেসও হয় তাও এটা আমাদের করতে হতে পারে অনেক সময়, অনেক প্রোডাক্টের ক্ষেত্রে অন্তত না হলেও। ধরেন যে কোনো একটা নতুন প্রোডাক্ট আছে, আমরা হয়তো এনগেজমেন্ট করতে পারি, হ্যাঁ, টপ অফ দ্য ফানেলে। অথবা আমরা যে লাইক ক্যাম্পেইন ট্যাম্পেইন চালাই, সেটাও তো আমরা টপ অফ দ্য ফানেলেই করি, তাই না? কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে আমাদের এআই যে আপডেট, অ্যান্ড্রোমেডা বলো বা ওই যে চারটা আপডেট, ওই চারটা আপডেটের কারণে আমরা এখন যেটা করি, এই বটম অফ দ্য ফানেলের ক্যাম্পেইনের মধ্যেই সবকিছু আসলে দিয়ে দিই, তাই না? অ্যাওয়ারনেস কন্টেন্ট দিয়ে দিই, কনসিডারেশন কন্টেন্ট দিয়ে দিই, ডিজায়ার তৈরি করার কন্টেন্ট দিয়ে দিই, এবং হচ্ছে যে আমরা সেলস পিস বা সেখানে অফার টফার গুলোও দিয়ে দিই। তার মানে যদি তোমার বিজনেসটা কিছুদিন ধরে রান করতেছে, পর্যাপ্ত ডেটা আছে। পর্যাপ্ত ডেটা থাকা মানে যে আপনার ওয়েবসাইটে 5,000 মানুষ মেসেজ করছে, বিষয়টা এরকম না। পর্যাপ্ত ডেটা থাকা মানে ফেসবুক বোঝে লাস্ট 30 ডেজে 50টা কনভার্সন হয়েছে, বাংলা কথা। ফেসবুকের কাছে পর্যাপ্ত ডেটা মানে, যদি ই কমার্স বিজনেসের ক্ষেত্রে বলি এবং একটা স্ট্যান্ডার্ড ই কমার্স বিজনেসের ক্ষেত্রে বলি, যার ওয়েবসাইট আছে, ফেসবুক পেজ আছে, অন্যান্য চ্যানেল আছে, যাদের চেক আউট বা পারচেসটা ওয়েবসাইটেই ঘটে, এই ধরনের স্ট্যান্ডার্ড ই কমার্স বিজনেসের ক্ষেত্রে তোমার ফেসবুক সিগন্যাল পাওয়া বা ডেটা পাওয়া মানে লাস্ট 30 ডেজে 50টা কনভার্সন হচ্ছে। এরপরে মেসেজ আসতেছে, হ্যাঁ, এটাও একটা ডাটা। যারা মেসেজ ক্যাম্পেইন করতেছে তার আবার কি, তার মেসেজ ক্যাম্পেইন ওইটুকুই ডাটা। বুঝতে পারছেন? তো ইকো স্ট্যান্ডিং ওয়ার্ডে 50+ কনভার্সন, কাহিনী শেষ। যখন এটা আসবে তখন এই দুইটা আপনারা রান করার দরকার। ঠিক আছে স্যার? আমরা তাছাড়া আমাদের কি করতে হয়, ওই সিগন্যাল একটু অ্যাওয়ারনেস করি, মানে ফেসবুককে লার্ন করতে দিই আমি কি ধরনের বিজনেস টিজনেস করি আবার করে। আমি ল্যান্ডিং পেজে নিয়ে আসার পরে ওই মানুষগুলোকে বোঝানোর চেষ্টা করি যে ভাই তুই একটু ইউজ করে দেখ, এর মধ্যে কিছু সেল টেল হয়। এরকম করে 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 যখনই 50টা কনভার্সন হয়ে যায়, তখন এই ক্যাম্পেইন গুলো আমাদের আর দরকার নেই, একবার আমরা বটম অফ দ্য ফানেল থেকে শুরু করতে পারি। ঠিক আছে স্যার? এবং এআই এর সেট আপডেটের কারণে আমরা এখন এখান থেকে শুরু করি, হ্যাঁ, যদি পর্যাপ্ত ডেটা থাকে। তা না হলে এই স্টেজগুলো আসলে পার করে আসলেই ভালো রেজাল্ট পাবেন, আদারওয়াইজ পাবেন না। ঠিক আছে স্যার? করে দেখতে পারেন, করে দেখতে পারেন। একটা সেকেন্ড। এখন আমাদের প্রতিপাদ্য বিষয় হবে যে এই স্টেজ থেকে এই স্টেজ পর্যন্ত যেতে, তো এখানে আসলে আমরা কি করি, দিন শেষে আসলে আমরা এখানে কন্টেন্ট দেই। সেই কন্টেন্টের এগেনস্টে আসলে আমাদের আলটিমেট গোল থাকে
আমাদের সেলস জেনারেট হয়, তাই না? তো কোনো কন্টেন্ট ভালো পারফর্ম করবে, কোনো কন্টেন্ট খারাপ পারফর্ম করবে। আহ, আবার পারফর্ম, ভালো খারাপ করা মানে কি? ভালো খারাপ করা মানে হলো যে আমার ক্যাম্পেইনের অবজেক্টিভ কি, সেই অনুযায়ী আমি যে বিভিন্ন অ্যাঙ্গেলে কন্টেন্ট তৈরি করেছি, ওই কন্টেন্ট গুলো দেখে আমার ক্যাম্পেইনের অবজেক্টিভ ফুলফিল হচ্ছে কি হচ্ছে। তো বটম অফ দ্য ফানেলে আমরা কি করি? আমি এই দুটো বাদ দিচ্ছি, কারণ আমরা বললাম না যে এই তিনটা মিলেই ধরেন এখন একটা, আর আমরা এইটা অ্যানালাইসিস করলে বাকি অ্যানালাইসিস বেরিয়ে যাবে, ঠিক আছে স্যার? তো দিন শেষে আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ যা, এইটা ফিল আপ বা ফুলফিল হচ্ছে কি হচ্ছে না, কোথায় যদি না হয় তাহলে কোথায় প্রবলেম হচ্ছে, সেটা খুঁজে বের করা। তাহলে এই ক্যাম্পেইনের অবজেক্টিভ আমাদের দিন শেষে সেলস, বা যদি আমরা এই আপডেট অনুযায়ী ধরি, তার মানে এটার মাধ্যমে আমরা অ্যাওয়ারনেস করব, এটার মাধ্যমে আমরা কনসিডারেশন করব, এটার মাধ্যমে আমরা ডিজাইন তৈরি করবো, এটার মাধ্যমে আমরা সেল জেনারেট করবো, তাই না? রিমার্কেটিং এর ক্ষেত্রেও সেম, বাট বিভিন্ন স্টেজে বিভিন্ন স্ট্যান্ডার্ড আছে, সেই অনুযায়ী আমরা রেজাল্ট পাচ্ছি কি পাচ্ছি না সেটা খুঁজে বের করা। যদি না পাই তাহলে আমাদের করণীয়। রিটেনশনের ক্ষেত্রে আমাদের একটা গোল আছে, সেই গোলটা আমরা ফুলফিল করতে পারছি কি পারছি না। যদি না পারি তাহলে এর সলিউশন কি, স্কেলিং আমরা কখন করি, কিভাবে করব, সেটা নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, সব এখান থেকে এই পর্যন্ত সবকিছুরই কিন্তু স্কেলিং করা যায় আর কি। সাধারণত আমরা এইগুলোর স্কেলিং করার চেষ্টা করি আর কি, ঠিক আছে স্যার? আচ্ছা, এখন পয়েন্ট হলো, তো এইটা আমরা বুঝি কিভাবে? আমরা বুঝি এর কিছু ম্যাট্রিক্স দেখি, যেটাকে আমরা বলি ডেটা দেখি, ঠিক আছে? যে ও এই অবস্থানে আছে, এই অবস্থানে নাই, ঠিক আছে? এবং এর বেঞ্চমার্কটা কি, আমার এই বিজনেস এই দেশে চলে, এই ক্যাটাগরির এই প্রোডাক্ট, বাংলাদেশের পার্সপেক্টিভে এর স্ট্যান্ডার্ড কি, মানে কনভার্সন রেট কত হওয়ার কথা ছিল, আমি পাইছি কত। তাহলে আমার ঝামেলা আছে, ধরো আমি পাই হওয়ার কথা 3, আমি পাইছি 2, তাহলে কোথায় ঝামেলা সেটা আমার দেখতে হবে। আবার আমরা ধরো যে আমরা যখন অ্যাড দেখি, হ্যাঁ, আমরা যখন অ্যাড দেখি, আমরা ধরো এই অ্যাডটা দেখলাম, তাই না? তার মানে এইটা আমরা দেখতেছি কোথায়? ফেসবুকের মধ্যে। ক্লিক করার পরে কোথায় যাচ্ছি? ওয়েবসাইটে চলে যাচ্ছে, আর একটা প্ল্যাটফর্মে। তো এইখানে আমরা অ্যাডটা দেখলাম, এইখানে আমাদের কনভার্সন হবে, তাই তো? খুব ভালো কথা। তো আমাদের এইখান থেকে যদি এইখান থেকে যদি এইখান পর্যন্ত আমরা আনতে পারি, তাহলে আমাদের অ্যাডের সাকসেস। ওকে, কিন্তু এইখানে এসে সে কি করবে? অ্যাড টু কার্ট করবে, চেক আউট করবে, পারচেস করবে। যদি এই ল্যান্ডিং পেজে আসলো, অ্যাড টু কার্ট করলো, চেক আউট করলো, দেন পারচেস পর্যন্ত গেল, যদি ভালো প্রোডাক্ট সার্ভিস সবকিছু ঠিক থাকে, সে আবার পারচেস করবে আপনার ওয়েবসাইট থেকে, তাই না? এই তো দিন শেষে কাজ। তো তার মানে এইখান থেকে এই অ্যাডটা দেখার পরে এইখান আর যদি আনতে পারি, তাহলে আমি বুঝবো যে আমার অ্যাড সাকসেস। অ্যাড কি সাকসেস? অ্যাডের মধ্যে কি থাকে? এই যে আমরা হেডলাইন লিখেছি, এই যে একটা সিটিএ বাটন দিয়েছি, এই যে আমরা এখানে একটা ক্যাপশন লিখেছি, এখানে একটা স্ট্যাটিক ইমেজ কন্টেন্ট ব্যবহার করে এখানে আমাদের লোগো ঢোকায়, এই তো। এইখানে ক্লিক করে আসা মানে আমার অ্যাড সাকসেস, মানে এইটুকুনি, আমার কোনো ঝামেলা নেই। এখন এইখানে আসার পরে আমি দেখলাম যে কি অ্যাড টু কার্ট করে প্রচুর, চেক আউট করে প্রচুর, তারপরে দেখি পারচেস হয়। তাহলে আমার বুঝতে হবে এইখানটাই সমস্যা আছে। তাহলে কি সমস্যা আছে, এই সমস্যা কেন হচ্ছে, সলিউশন কি, এই জিনিসগুলো আমাদের ডাটা অ্যানালাইসিস করে বের করতে হবে। এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আচ্ছা, লোকজন একটু চলে গেছে কারণ হচ্ছে একটু দেরি হয়েছে। এখন ধরো আমি এই টপ অফ দ্য ফানেল গুলো রেখেছি, বাট আমরা মোটামুটি এখান থেকে ইয়ারটা করবো, আর ঠিক আছে স্যার? আমরা প্রথমে এইগুলো হচ্ছে আমাদের ম্যাট্রিক্স, এইটা হচ্ছে আমাদের বেঞ্চমার্ক, বাট এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক। কান্ট্রি ভেদে, প্রোডাক্ট ভেদে, প্রোডাক্টের ক্যাটাগরি ভেদে এইটা এদিক সেদিক হতে পারে, সেটা আমরা দেখব। ওই সিগন্যাল পাওয়ার পরে আমরা কি অ্যাকশন নিব, সেই জিনিসগুলো এখানে আমরা বলেছি, ঠিক আছে স্যার? তো ধরো আমরা আমরা ধরেন আমরা এইটাকে এই, ধরো আমার এখানে একটা ক্যাম্পেইন চলতেছে,
এই ক্যাম্পেইনটাই এখন আমরা একটা অ্যানালাইসিস করে দেখব সবকিছু ঠিক আছে কি না আর কি। ঠিক আছে স্যার? তো কোন স্টেজের এটা? বটম অফ দ্য ফানেল, বা অ্যাকর্ডিং টু ওই যে এন্ড্রোমেডা লার্নিং সিকোয়েন্স অমুক তমুক এইটুক, এইটার কারণে তো আমরা এখন সবকিছু এক জায়গায় করতেছি। তার মানে আমরা এই স্টেজটা অ্যানালাইসিস করলেই মোটামুটি একটা সবকিছু পেয়ে যাবো আর কি। ঠিক আছে স্যার? তো আমরা এটা করার আগে আমাদের প্রথম কাজ হলো আমরা যে ম্যাট্রিক্স গুলো নিব সেই ম্যাট্রিক্সটা একটু সাজাই নেব। আমরা ধরেন এখানে যদি থাকি, তো দেখেন এখানে আমাদের বাই ডিফল্ট কিছু হচ্ছে যে টেমপ্লেট দিয়ে রাখছে, যে পারফরমেন্স অ্যান্ড ক্লিক, এঙ্গেজমেন্ট, ডেলিভারি, পারফরমেন্স অমুক। তা আমরা মোটামুটি যেটা করব, আমরা ধরো কিছু কাস্টমাইজ করে আমরা আমাদের মতো করে নিব আর কি। ঠিক আছে স্যার? এখানে ধরেন যা আছে আমরা একটু ফেলে টেলে দিই। হুম। এখানে যা আছে ধরেন ফেলে টেলে দিলাম। এখন আমাদের কয়েকটা ম্যাট্রিক্স ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো আগে নিই, তারপরে আমরা আরো নিবো আর কি। যেমন ধরেন আমাদের কনভার্সন রেট, সিপিএ, কস্ট পার ইয়া, রোয়াস, অ্যাড টু কার্ট টু পারচেজ রেশিও, চেক আউট রেশিও, ফ্রিকোয়েন্সি, এই ইনফরমেশন গুলো আমাদের এখানে ম্যান্ডেটরি। এ বাদেও আমরা আরো বেশ কিছু ইনফরমেশন নিই। আচ্ছা, তো ধরেন এই যে কস্ট পার, আচ্ছা কস্ট পার রেজাল্ট মানে কি, দ্য এভারেজ কস্ট পার রেজাল্ট, এটার মানে কি? আচ্ছা, কস্ট পার রেজাল্ট আগে আমরা নিই। আমরা হচ্ছে আমরা ধরো সিপিসিটা নিই, কস্ট পার লিঙ্ক ক্লিক, এটা নিই, এটা আমাদের লাগবে। ক্লিক থ্রু রেট, এটা আমরা নিই। তারপরে ধরেন ল্যান্ডিং পেজ ভিউ, এটাও আমরা নিই। তারপরে ধরেন, যেহেতু আমরা মেসেজ ক্যাম্পেইন করছি ওইদিকে গেলাম না, আমরা ধরো অ্যাড টু কার্ট হয়েছে সেটা আমরা নিই, চেক আউট হয়েছে এটা আমরা নিই। তারপরে হচ্ছে আমরা ল্যান্ডিং পেজ ভিউ নিলাম, ল্যান্ডিং পেজের কস্টটা আসলে অসুবিধা নেই। আমরা রোয়াসটা নিলাম, পারচেসটা নিলাম। এটাও একটা ভালো ডাটা আমরা রাখি আর কি, হ্যাঁ। এটা আমি পরে কথা বলবো না। এরপরে ধরেন আহ ও, এরপরে হচ্ছে এই ডাটাগুলো আমরা এইভাবে নিব না, একটু অন্যভাবে নিব। আমাদের ফ্রিকোয়েন্সিটা নিতে হবে, সিপিএমটা আমরা নিই, ইমপ্রেশন ডিস লাগে না তারপরও নিয়ে রাখলাম। রেজাল্ট রেটটা আমরা নিই। আচ্ছা, ফাইন, আমরা ধরো এটা একটু সেভ দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এইটারে রিনেম করে ধরেন এটারে আমরা একটা নাম দিয়ে দিই, বফ অ্যানালাইসিস। ঠিক আছে, ফাইন। আচ্ছা, এখানে একটা জিনিস আমাদের একটু ঝামেলা হয়, যে আমরা অনেক সময় বাজেট টাজেট ইয়ে করি, তো ধরো বাজেট টাজেট গুলো নিয়ে নিই। বাজেট বাজেটও নিই, বাজেট রিমেইনিং যারা অনেক সময় হচ্ছে ইয়া করে, ওই ডেলি বাজেট হয়, সেই ক্ষেত্রে হচ্ছে যে কতটুকু আর রিমেইন আছে এটা আমাদের দেখার প্রয়োজন হয়। আচ্ছা, আরেকটা জিনিস হলো আমাদের ধরো আহ, আমাদের ধরেন বাজেট গুলো একটু সামনের দিক থাকলে ভালো হয়। আচ্ছা, একটা জিনিস আমি একটু দেখে নিই। পারফরমেন্স হচ্ছে যে কস্ট পার রেজাল্ট, না আমরা কস্ট পার রেজাল্ট নিচ্ছি না? আচ্ছা, কস্ট পার রেজাল্টটা নিয়ে নেই। তাহলে ওই রেজাল্ট রেট আসলে ইমপ্রেশনের সাথে করে, তো ওইটা নিলে আসলে হবে না। কস্ট কস্ট পার রেজাল্ট আমরা নিয়েছি না? হ্যাঁ, ঠিক আছে। রেজাল্ট রেট আমাদের না নিলেও চলে, কারণ রেজাল্ট হচ্ছে যে ওই ইমপ্রেশনের সাথে ইয়া করে, তো হুদা ইয়া করে, এটা দরকার নেই। আচ্ছা, আচ্ছা,
দেন হচ্ছে আর আরো কিছু ইনফরমেশন আমাদের নিতে হবে। আচ্ছা, একটা জিনিস দেখে নিই, দাঁড়ান। এই যে এই ইনফরমেশনটা আমাদের নিতে হবে, এভারেজ পারচেস কনভার্সন ভ্যালু, আর একটা হচ্ছে কস্ট পার কনভার্সন। এটা এখানে নাই না? কস্ট পার কনভার্সনটাই মনে হয় সিপি, ওই কস্ট পার ওইটা ঠিক আছে না? সিভিআরটা নাই না? সিভিআরটা নাই, সেটা আমরা সেভ দিই। কস্ট ফর রেজাল্ট আর কনভার্সন রেটটা হচ্ছে, আচ্ছা দাঁড়ান একটা জিনিস একটু দেখে নিয়ে, ফেসবুকে রেজাল্ট রেট কিভাবে, রেজাল্ট রেট ফর্মুলা, বিরক্ত হয়ে না, ভালো জিনিস। রেজাল্ট, টোটাল রেজাল্ট ভাগ টোটাল ইমপ্রেশন, এইটা দিয়ে আসলে হবে না। কনভার্সন রেট মানে হলো, কনভার্সন রেট ফর্মুলাটা হলো যে কয়টা সেল হলো ভাগ হচ্ছে ইয়া, তাই না? ফর্মুলা, এটা হলো যে ল্যান্ডিং পেজের সাথে সম্পর্কিত, টোটাল ভিজিটর, টোটাল কনভার্সন ভাগ টোটাল ভিজিটর, তাই না? কনভার্সন রেট নামে কোনো ইয়া নাই এখানে। আপনারা এত বেয়াদবি করতেছেন কেন? হাই দুলা ভাই, অমুক তমুক, এগুলো কেন ভাই? আহ, এই যে কস্ট পার পার্সেস না, কস্ট পার কনভার্সন কস্ট পার পার্সেস একই কথা। পার্সেস কনভার্সন ভ্যালু, এটাও থাক। কস্ট পার ল্যান্ডিং পেজ ভিউ থাক, কস্ট পার পার্সেস থাক, কিন্তু ইয়াটা নাই। ধরেন কনভার কনভার্সন রেটটা নাই। আচ্ছা, এটা আমরা বানাই ফেলি। আচ্ছা, এটা বানানোর জন্য আমাদের যেটা করতে হবে, আহ কাস্টম ম্যাট্রিক্স করে ফেলি, হ্যাঁ, করে এটাকে আমরা একটু পার্সেন্টেজ দিই। এইটা হচ্ছে কস্ট পার কনভার্সন মানে হলো, আচ্ছা এটা না থাকার কথা, টোটাল কনভার্সন ভাগ টোটাল ভিজিটর, তাই না? তার মানে হচ্ছে, এটার মানে হলো সিভিআর। হ্যাঁ, সিভিআর কি আছে? সিভিআরটা কি আছে এখানে? সিভিআর, এটা না, এটা আমরা বানায় নিচ্ছি, সমস্যা নেই। এটা আমরা বানায় নিচ্ছি, ধরেন, শোনেন, এইগুলো হচ্ছে, এই ম্যাট্রিক্স গুলো হচ্ছে জেনারেল ম্যাট্রিক্স আর কি, হ্যাঁ। এই ম্যাট্রিক্স, আচ্ছা এইগুলো আমি একটু, ওই যে আগে বানানো ছিল, হ্যাঁ, এগুলো আমি একটু ডিলিট করে দিই আর কি। আর এক বিভাগে বললাম রে। আচ্ছা, এইটা একটা বানানো ছিল, হ্যাঁ, যেতে চাইলে আমার সময় একটু সুবিধা হইতো। ও, এডিট করে ডিলিট, দাঁড়ান, এটা আমার একটু বানানো ছিল আগে, হ্যাঁ, এডিট করে ডিলিট, অবশ্য আমার মনে হয় থাকতে পারে, হ্যাঁ, থাকতে পারে। তাহলে হচ্ছে যে একটা দেখালেই তো বাকিগুলো এমনি হয়ে যায়। সেটা ডিলিট করে দিই, এটাও ধরো ডিলিট করো। আচ্ছা, এইটুকু রেকর্ড করার দরকার নাই, ও দেখ আমরা তাহলে এই কি ম্যাট্রিক্স এখানে যেগুলো আমরা দেখতেছি এগুলো কি?
স্ট্যান্ডার্ড ম্যাট্রিক্স। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ম্যাট্রিক্স এর বাইরেও যদি কোনো কিছু আমাদের লাগে, সেটা আমরা কাস্টম করে নিতে পারি। যখন আমাদের কনভার্সন রেটটা জানা দরকার, তাই না? কেন জানা দরকার একটু পরে আসতেছে। তো এটার জন্য আমরা কাস্টম কনভার্সন নিয়ে বানাই। তো এটাকে পার্সেন্টেজে দিবেন, যেহেতু আমরা পার্সেন্টেজ হিসাব করব। আর এখানে হচ্ছে কনভার্সন রেট মানে কি, সিভিআর। হ্যাঁ, কনভার্সন রেট, ঠিক আছে। এইটা আমরা এলপি লিখে রাখলাম, মানে ল্যান্ডিং পেজের সাথে ইয়া করে করব, তাই ঠিক আছে। কারণ কনভার্সন রেট মানে হলো, দেখেন, যে টোটাল আপনার ওয়েবসাইট থেকে কয়টা পার্সেস হয়েছে, তার এগেনস্টে কতজন মানুষ আপনার ওয়েবসাইটে ভিজিট করেছে। ক্লিক করাটাও আমরা নিচ্ছি না, ভিজিট করেছে, এটা ইম্পর্টেন্ট। কারণ একটা মানুষ ক্লিক করে ওয়েবসাইটে যে নাও যেতে পারে, ধরেন ইয়া হলে একটু লোডিং বেশি হয়েছে, ইয়া আমরা ল্যান্ডিং পেজ ভিজিট আমরা এইভাবে ধরে নিই, ঠিক আছে। তো ধরো এইটা একটা ম্যাট্রিক্স হলো পার্সেস ভাগ, আমরা যদি এখানে লিখি পার্সেস, এই যে পার্সেজেস, এইটারে আমরা হচ্ছে এখান থেকে ভাগ দিয়ে দিই। এটা হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউ। এটা আমরা এখানে লিখলেও আসবে, ল্যান্ডিং পেজ ভিউস ম্যাট্রিক্স, ঠিক আছে। এই দুইটা ভাগ করলে যে ফলাফলটা পাই, এর সাথে এই যে পার্সেন্টেজ যেহেতু দেয়া আছে, পার্সেন্টেজ করে দিবে, সেটা আমার কোনো কিছু করা লাগছে না, ঠিক আছে স্যার। এটা আমরা নিজেদের জন্য করতে পারি, সবার জন্য করে দিতে পারি। তো যে আসলে অ্যানালাইসিস করবে, যে স্ট্র্যাটেজিস্ট বা অডিটর, সে আসলে তার জন্যই করলো, যার যার মতো সে করে নিলো। ঠিক আছে স্যার, আমরা ক্রিয়েট ম্যাট্রিক্স করবো। আচ্ছা, এই ম্যাট্রিক্সটা আমরা এখন এখানে সিলেক্ট করার সাথে সাথে এখানে চলে যাই। তো আমরা যেটা করতে পারি, যে ইনফরমেশন গুলো আমাদের আগে লাগবে সেইগুলো আমরা আগে দিতে পারি, পরে লাগলে পরে দিতে পারি, ঠিক আছে স্যার। তো সিভিআরটা আমাদের একটু আগেই লাগবে, এই জন্য টেনে আমরা এই যে কস্ট পার রেজাল্ট, প্রথমে কনভার্সন রেট দেখি, কস্ট পার রেজাল্ট দেখি, তার আগে ফ্রিকোয়েন্সি দেখি, তার আগে রিচ দেখি, তার আগে ইমপ্রেশন দেখি, তারপর ফ্রিকোয়েন্সি দেখি, কনভার্সন রেট কত, কনভার্সন রেজাল্ট কত। কস্ট পার সিপিএমটা আমরা দেখি, অনেক সময় আমাদের লাগতে পারে। আচ্ছা, গেল। এরপরে হচ্ছে ধরো এভারেজ এভারেজ কনভার্সন ভ্যালু, এটাও আমাদের একটু আগের দিকেই রাখি, এরপরে যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। আচ্ছা, গেল। এরপরে আমাদের আরেকটা ম্যাট্রিক্স লাগবে, সেটা হলো যে রোজটাতে আমরা পাচ্ছি অ্যাড টু কাট টু পার্সেস রেট। তো এইটা যদি আমরা, আপনি এইটাই এটা করবেন যে আমরা ইয়াটা লিখে ফেলি, যে অ্যাড টু অ্যাড টু কার্ট টু পার্সেস রেশিও যদি বলো আর কি, ফর্মুলাটা দেখে নিই। হ্যাঁ, পার্সেস ভাগ অ্যাড টু কার্ট, পার্সেস ভাগ অ্যাড টু কার্ট, তাই না? অ্যাড টু কার্ট টু অথবা অ্যাড টু কার্ট টু পার্সেস রেশিও। তো আমরা এটা একটা বানাই ফেলি কাস্টম ইয়া, এটারে পার্সেন্টেজ করি। এখান থেকে আমরা একটু লিখি অ্যাড টু কার্ট ভাগ, সরি, তাই কি ছিল, পার্সেস ভাগ অ্যাড টু কার্ট। তাহলে হচ্ছে আমাদের এখানে লিখতে হবে, সরি, এটারে ডিলিট করে দেন, পার্সেস ভাগ অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট। এইটা দিলেই আমরা হচ্ছে যে ইয়া পেয়ে যাবো। তাহলে আমরা হচ্ছে যে মানে কতজন অ্যাড টু কার্ট করতেছে, তার থেকে কতজন এইটার হচ্ছে যে ইয়া আমরা বের করবো, অ্যাড টু কার্ট টু, অথবা আমরা এইভাবে লিখে রাখি এটিসি টু পার্সেস রেট। অ্যাড টু কার্ট করতেছে কত পার্সেন্ট, তার থেকে কতজন পার্সেস করতেছে, এটা আমাদের জানা দরকার আছে একটু, ঠিক আছে স্যার। এটাও ধরো আমরা, ভুল হয়েছে কেন, ও সরি, প্লাস মারছি না। ধন্যবাদ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। অ্যাড টু কার্ট, আচ্ছা ফাইন, এটা আমাদের হয়ে গেল, এটা পার্সেন্টেজে চলে আসবে। ওকে, এটা আমরা এখানেও একটু পার্সেন্টেজ মাইরা দিই, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। ভেরি গুড। এটাও ধরো আমাদের একটা ভালো ম্যাট্রিক্স এই স্টেজের জন্য। দ্যাটস ওয়াই এটা আমরা টাইনা উপরে নিয়ে যাই, টাইনা ধরেন দেন। আচ্ছা, এটা সিলেক্ট করো,
দেন এটা টেনে উপরে দিয়ে দাও। পার্স ঠিক আছে। আচ্ছা, আমরা কতগুলো পার্সেস হচ্ছে সেটাকে এখানে নিয়েছি। আচ্ছা, দেখে নিই নিয়েছি কিনা। পার্সেস। আচ্ছা, এইটা একটা হচ্ছে পার্সেসের মধ্যে আচ্ছা, এইটা নিয়ে আমি কথা বললাম, ঠিক আছে, পার্সেস আছে, অসুবিধা নেই। আচ্ছা, এটা ঠিক আছে। সরি এ সরি 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 কাস্টম, এই দুটো কি আমরা এখানে আছে? আচ্ছা, ওইটা সেভ করা হয়েছিল। আচ্ছা, দুইটাই আচ্ছা, আগে বানাই তারপরে সেভ করি, ঠিক আছে। আরেকটা ইনফরমেশন আমাদের জানতে হবে, সেটা হলো চেক আউট রেট। চেক আউট রেট এটা আমরা হচ্ছে ধরো, চেক আউট রেট মানে চেক আউট টু পার্সেস রেট আর কি। চেক আউট রেট, চেক আউট রেট ফর্মুলা। ইনিশিয়েট চেক আউট, আচ্ছা, অ্যাড টু কার্ট থেকে কতজন পার্সেস ইনিশিয়েট চেক আউট করতেছে, ঠিক আছে, এটা আমরা নেই, এটা ইম্পর্টেন্ট। আহ আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা নেই, সমস্যা নেই। কারণ পার্সেস ওইটা আমাদের জানতে হবে, কারণ পার্সেস পেজ থেকে অনেকে পার্সেস না করে চলে আসে। ঠিক আছে, তাহলে চেক আউট ভাগ অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেক আউট ভাগ অ্যাড টু কার্ট, না অ্যাড টু অ্যাড টু কার্ট, পার্সেন্টেজে করে দাও, এখানে লিখে দাও এটিসি টু চেক আউট রেট। এটার একটু পার্সেন্টেজ মাইরা দাও, দেখতে ভালো লাগবে, দ্যাটস ইট। ঠিক আছে, এটাও তৈরি করে ফেললাম। এইবার আমরা এই জিনিসটা তিনটা এখানে দিয়ে দিলাম। এইবার আমরা টাইনা একটু উপরের দিকে নিয়ে যাই যাতে আমাদের সুবিধা হয় আর কি। এখানেই দিয়ে দেন, সিভিয়ারটা টেনে এখানে দিয়ে দেন, প্রথম দিকে থাক। তারপরে হচ্ছে যে একটু কাট্টু পার্সেস রেশিওটাও টেনে এর নিচে দিন। ঠিক আছে, এইটার এবার সেভ দেন, ফাইন। এখন আমরা একটু ডাটা অ্যানালাইসিস করে দেখি আর। হুম। আচ্ছা, ধরো যে এটা আর একটু সাজাই নিয়ে আর কি, আমরা একটু সাজাই নিয়ে কাজ করি, হ্যাঁ। আহ, আমাদের ধরেন এখন প্রথম কাজ হলো যে এটা আসলে আমরা করতেছি এই বিজনেসটার জন্য, স্কিন কেয়ার শপ, হ্যাঁ। স্কিন কেয়ার এটা সব বিজনেসের জন্য একই রকম। আচ্ছা, এই বিজনেসের জন্য, হ্যাঁ। তো প্রথমে আমাদের ধরো কন্টেন্টের মধ্যে আমরা যখন এখানে কন্টেন্ট দিচ্ছি, হ্যাঁ, আমরা এর মধ্যে যখন কন্টেন্ট ব্যবহার করেছি সেখানে আমরা ভিডিও কন্টেন্ট দিয়েছি, তারপরে হচ্ছে ধরো আমরা স্ট্যাটিক কন্টেন্ট দিয়েছি, দেন হচ্ছে আমরা ক্যারোজাল দিয়েছি, সবকিছুই দেওয়া আছে এর মধ্যে, তাই না? তো প্রথম আমাদের চেকটা আমরা করব এরকম ভাবে যে ধরো আমার বিজনেসটা হলো এটা, হ্যাঁ? তো আমি একটু ইয়া দিয়ে দিব যে স্কিন কেয়ার শপ হচ্ছে যে এটা হচ্ছে ধরো আমার বিজনেস, হ্যাঁ। ধরো এটা একটু আপনি দিয়ে দেন, যে দেশের জন্য করবেন, হ্যাঁ, ধরেন বিজনেস নেম আমার এটা, আর ইউ আর, হ্যাঁ, এটা দিয়ে দেন, অসুবিধা নেই। আমার হচ্ছে কান্ট্রি হচ্ছে, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, হ্যাঁ। ক্যাটাগরি হচ্ছে, ক্যাটেগরি হচ্ছে আহ ক্যাটেগরি হচ্ছে তোমার স্কিন কেয়ার, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ হচ্ছে সেলস, হ্যাঁ। এটা তুমি একটু লিখে দাও যে, অথবা এটা লিখে দেন ফানেল স্টেজ, লিখে দেন হচ্ছে বফ। ঠিক আছে, এখন আমি বলবো যে
স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কনভার্সন রেট কত, এটা আমি জাস্ট লিখলাম। হ্যাঁ, দেখেন। আচ্ছা, খুব সুন্দর বলেছে ও, যে স্ট্যান্ডার্ড কনভার্সন রেট হলো এভারেজ হচ্ছে 2 থেকে 4%, গুড হচ্ছে 4 থেকে 6%, ভেরি স্ট্রং হচ্ছে 6 থেকে 10%। বাট আপনি এখানে হয়তো এই জিনিসটা এখনই পাওয়া টাফ, বাট আমরা যদি 2 থেকে 4% এইটা যদি পাই, তাহলে আমি বুঝবো যে আমার এই ক্যাম্পেইন ঠিকঠাক চলতেছে। ঠিক আছে স্যার, তাহলে আমরা এখান থেকে ডেটা দেখি। আমাদের এখান থেকে আমাদের প্রথম ম্যাট্রিক্সটা দেখতে হবে, এইটা সিভিয়ারে একটা ঝামেলা আছে, একটা ঝামেলা আছে, এটা কি দিতে হবে জানেন? এইটা একটা ঝামেলা আছে, সেটা হলো, আচ্ছা এটা একটু ফেলে দেন, এখানে ধরেন এডিট করেন। এটা আমরা ল্যান্ডিং পেজ ভিউ দিয়াতে, আচ্ছা এইটারে আমরা আরেকটা বানাই। হুম, আরেকটা বানাই আর কি। সেটা হলো পার্সেস ভাগ লিঙ্ক ক্লিকস দিই। এটাতে একটু বেশি পাওয়া যাবে, বুঝছেন? এটাতে একটু বেশি পাওয়া যাবে। এটা আমরা ধরো সিভিআর, এটা আমরা লিখে দিই লিঙ্ক ক্লিকস। লিঙ্ক আসলে এটা আসলে ব্যাপারটা কি হচ্ছে দেখেন, মানে ফেস ইয়া ধরে আসলে কিভাবে। আচ্ছা আমি এটাকে ইয়া করি, তারপরে দেখতে দেখাচ্ছি। আমরা এটা এখানে থার্ড সেট দিয়ে দিই। যদি আমরা, আচ্ছা আরেকটা কাজ করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। চরম বিরক্ত হয়ে যাচ্ছেন না? কিছু করার নাই রে ভাই, এই দুইটা পাশাপাশি রাখি, তাহলে বুঝতে সুবিধা হচ্ছে। আচ্ছা, না এটা আসলে ভালো হয়নি, আসলে অবস্থা ভালো না, আসলে আসলে অবস্থা ভালো না এটা, ঠিক আছে? এর আসলে অবস্থা ভালো না। দেখেন, কনভার্সন রেট মাত্র হচ্ছে 1 না, কিন্তু আমরা স্ট্যান্ডার্ড ওয়াইজ আমরা পাচ্ছি কত দেখেন। স্ট্যান্ডার্ড ওয়াইজ আমাদের মিনিমাম 2 থেকে 4%, যদি অ্যাভারেজটাও ধরি। তো এখানে এসে যে ডাটাটা দেখতেছি, এই ডাটাটা আসলে ভালো না বস। ঠিক আছে, এই ডাটাটা ভালো না। তার মানে হচ্ছে যে এখানে আমাদের কিছু করতে হবে। আচ্ছা ঠিক আছে, গেল কি করতে হবে সেটা আমরা পরে আসতেছি। হ্যাঁ, কি করতে হবে সেটা পরে আসতেছি। এইবার আমরা একটা ডেটা অ্যানালাইসিস করি, যে ক্লিক থ্রু রেট। আচ্ছা আমরা দেখি, এখানে আমরা একটু বলি যে সিটিআর স্ট্যান্ডার্ড কি। সি সিটিআর স্ট্যান্ডার্ড ও বলে দিবে। আমি একটা দুটো দেখাচ্ছি, আপনার বুঝে যাবেন আর কি। হ্যাঁ, সিটিআর স্ট্যান্ডার্ড দেখেন যে এই বিজনেসের ক্ষেত্রে সিটিআর স্ট্যান্ডার্ড হচ্ছে গুড 2 থেকে 3%, স্ট্রং হচ্ছে 3% প্লাস। তো আমরা এখানে দেখতেছি যে আমাদের সিটিআর 2 থেকে, তার মানে এটা ঠিক আছে। তার মানে আহ, এইবার আমরা একটা জিনিস ডিসিশন নিতে পারি যে ক্লিক ঠিক আছে, তার মানে আমি যদি এই অ্যাডটা দেখতেছি, তার মানে আমার ক্লিক ঠিকই পড়তেছে। হ্যাঁ, যদি ধরো এটা তো অ্যাড না, এটা ধরো, তার মানে অ্যাড দেখে মানুষ পছন্দ করতেছে, যে কারণেই মানুষ ক্লিক করতেছে। কিন্তু এইখানে এসে কোনো একটা ঘটনা ঘটতেছে, যে কারণে কনভার্সন ঠিকঠাক হচ্ছে না। কনভার্সনের কথা 2 থেকে 4%,
সেটা আমার 1%ও না, তাহলে আমার এই জায়গাটা কোনো একটা ঝামেলা আছে। ঠিক আছে স্যার? তার মানে আমরা বুঝলাম যে আমার অ্যাড ঠিক আছে, কিন্তু অ্যাড দেখি, এটা দেখি যে সব ব্র্যান্ডিং করে জায়গা মতো নেই না সব দেন, এগুলো কিন্তু ভালো না। মানে ভালো না বলতে, মানে এই ক্যাটাগরিতে আসলে মানুষ হারায় যাবে কেন? দেখেন, আমি অ্যাড দেখতেছি, এই শাড়িটা দেখে আমার পছন্দ হয়েছে বলে আমি ক্লিক করছি, এরপরে আইনা আমার এনে সমুদ্রে ফেলে দিছে, কে ভাই খুঁজে এনে প্রচুর বাউন্স ব্যাক হয়, বুঝছেন? তো এইভাবে করতে হয় না, স্পেসিফিক ল্যান্ডিং পেজে এরকম আনতে হয়। যাই হোক, তো ধরো এইটা, তার মানে এই জায়গাটা সামহাও আমার প্রবলেম আছে, যে কারণে আমার এই কনভার্সন রেট বাড়তেছে না। বুঝতে পারছেন মানে আমার, এবং আচ্ছা আমি দেখি ফ্রিকোয়েন্সিটা দেখি, ফ্রিকোয়েন্সি দেখি, ফ্রিকোয়েন্সি স্ট্যান্ডার্ড, বা আমরা ফ্রিকোয়েন্সি লিখে এরকম দিলেও বলে দিবে। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি স্ট্যান্ডার্ড দেখি, ফ্রিকোয়েন্সি স্ট্যান্ডার্ড এই ক্ষেত্রে 2 থেকে, আচ্ছা এটা হচ্ছে টপ অফ দ্য ফানেলে, বটম অফ দ্য ফানেলে হচ্ছে যে আমার স্ট্যান্ডার্ড 6 থেকে 8। হ্যাঁ, হেলদি রেঞ্জ এটা, স্ট্রং ইন্টেন্ট জোন এইটা, মানে এই এই মোটামুটি 6-7 বার না দেখলে মানুষ আসলে অ্যাকশন নেয় না। অ্যাডটা 6-7 বার তা যদি দেয়, ফ্রিকোয়েন্সি মানে কি, আমার অ্যাডটা আমি কতবার তাকে দেখাতে পেরেছি, এটাই হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি। তো মোটামুটি এই বটম অফ দ্য ফানেলে 6-7 বার একবার একটা অ্যাড না দেখালে সে আসলে অ্যাকশন নেয় না, এটা স্ট্যান্ডার্ড। তো আমার এটা দেখি কি অবস্থা আছে, আমার স্ট্যান্ডার্ড মোটামুটি 5, তার মানে ঠিক আছে, 6-7% প্রায় পাঁচ, পাশে আছে। হ্যাঁ, এটাও ঠিক আছে, আমি মেনে নিতে পারলাম। ঠিক আছে স্যার, এইটা আচ্ছা ভালো। এইবার আমার ক্লিক থ্রু রেট মোটামুটি চলে, এটা আমার ঠিক আছে। কস্ট পার পার্সেস, এটা তো আসলে স্ট্যান্ডার্ড বলে কিছু নাই, এটা আসলে আমার, আমি যে যে দামে প্রোডাক্ট, এটা নিয়ে আমি পরে কথা বলতেছি, ভালো কথা, এটা থাক। তার মানে এই ডেটাগুলো অ্যানালাইসিস করে অন্তত আমরা একটা জিনিস পাইলাম, সেটা হলো যে আমার সিটিআর ঠিক আছে, তার মানে সিটিআর ঠিক আছে, তার মানে আমার অ্যাড দেখতেছে মানুষ এবং সেটা ক্লিক করে ল্যান্ডিং পেজে আসতেছে। ফ্রিকোয়েন্সি ঠিক আছে, যে মোটামুটি 6 থেকে 8 বার, মোটামুটি 5-6 বার দেখলে সে, এটা তো ধরেন এটা এভারেজ তাই না, ক্লিক ভাগ ইমপ্রেশন মনে হয় ফ্রিকোয়েন্সি, যাই হোক এরকম একটা ফর্মুলা আছে, যাই হোক দেখে নিয়েন। তো তার মানে এভারেজ সে প্রায় 6 বার দেখতেছে, তার মানে কোনো লোক 10 বারও দেখতেছে, কোনো লোক 5 বারও দেখতেছে, কোনো লোক 4 বারও দেখতেছে, কোনো লোক 12 বারও দেখতেছে, এভারেজ এটা। তার মানে আমার যেটা আছে ঠিক আছে বটম অফ দ্য ফানেলের জন্য। তার মানে আমার অ্যাডও দেখতেছে, ইন্টেরিয়র সে ক্লিকও করতেছে, কিন্তু ল্যান্ডিং পেজে যাওয়ার পরে আমি কনভার্সন রেট দেখতেছি, যে মানে যে পরিমাণ আমার ওয়েবসাইটে বা ল্যান্ডিং পেজে মানুষ যাচ্ছে, যে পরিমাণ ল্যান্ডিং পেজে মানুষ যাচ্ছে সেই অনুযায়ী আমার পারচেজ হচ্ছে না। তাহলে এই ওয়েবসাইটে সামথিং প্রবলেম আছে, যে কারণে আমার ওই অনুযায়ী পারচেজ হচ্ছে না। ঠিক আছে স্যার? তাহলে প্রবলেম কোথায়? ল্যান্ডিং পেজ। আচ্ছা, এইবার আরেকটা জিনিস আমার জানতে হবে, যে আমার এই ল্যান্ডিং পেজেই প্রবলেম, নাকি অ্যাড টু কার্ট করতেছে, চেক আউট করতে পার্সেজের যে কোনো একটা ঝামেলা হচ্ছে। তাহলে আমাদের জানতে হবে যে ল্যান্ডিং পেজ টু অ্যাড টু কার্ট রেশিও কেমন, এটা আমাদের জানতে হবে। তাহলে আসলে আমরা একটু দেখি, ঝামেলা কিন্তু আমরা পাইছি। এবার আমরা দেখি ল্যান্ডিং পেজ টু পার্সেজ রেশিও ফর্মুলাটা আমরা একটু দেখিনি, ওই অনুযায়ী আমাদের বের করে বুঝতে হবে। ফর্মুলা, ফরের সাথে মোলা, সেটাই ফর্মুলা। পার্সেস ভাগ ল্যান্ডিং পেজ ভিজিটর, এটা হচ্ছে ল্যান্ডিং পেজ টু পার্সেস রেশিও, তাই না? ল্যান্ডিং পেজ ভিজিটর, সরি এটা আমার ভুল হয়েছে, আমরা দিব হচ্ছে ল্যান্ডিং পেজ ভিজিট টু অ্যাড টু কার্ট রেশিও কেমন হচ্ছে, অ্যাড টু কার্ট রেশিও, ল্যান্ডিং পেজ টু পার্সেস রেশিও মানে সিভিয়ার, এইটা আমাদের জানতে হবে। ফর্মুলা দেখি, আচ্ছা এটা হচ্ছে যে অ্যাড টু কার্ট টু ল্যান্ডিং পেজ ভিজিটর, তাই না? ভেরি গুড। তাহলে আমরা এই ফর্মুলাটা একটু বের করে ফেলি এখান থেকে।
আবার আমরা এখানে এডিট করি, দেন হচ্ছে আমরা কাস্টমসে যাই, আরেকটা ম্যাট্রিক্স বানাই। সেটা আমরা কি দেখলাম বস? অ্যাড টু কার্ট ল্যান্ডিং পেজ ভিজিটর, তাই তো? তাহলে এটা আমরা পেয়ে যাবো, অ্যাড টু কার্ট টু ল্যান্ডিং পেজ ভিজিটর। এইখানে না, এখানে অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট ভাগ ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজ ভিউজ আর কি, এটা দিলেই হবে। ল্যান্ডিং পেজ ভিউজ, এইটারে পার্সেন্টেজ করে দাও, এইটা দিয়ে দাও এলপি, ল্যান্ডিং পেজ ভিজিট টু এটিসি, এটা আমার মনে রাখার জন্য, এটিসি রেশিও, হ্যাঁ, এটিসি রেট, এর একটু পার্সেন্টেজ। আচ্ছা, পার্সেন্ট মনে হয় যায় নেই, না বাদ দেন, পার্সেন্ট এমনি দিচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে এইটাও আমরা এখানে দিয়ে দিই। দেন এইটারে আমরা, হ্যাঁ ঠিক আছে, এটা আমরা এখানেই থাকা সুযোগ, সেভ দিয়ে দিলাম। আমরা লাস্টের দিকে দেখি যে, লাস্টের দিকে ওই কলামটা না আমরা যেহেতু আনিনি, লাস্টের দিকে দেখি। আচ্ছা, ল্যান্ডিং পেজ টু এটিসি রেট হচ্ছে 3%। আচ্ছা, এইটা আমরা কেন করতেছি? এটা আমরা করতেছি যে আমার ভদ্রলোকগুলো আমার ওয়েবসাইট ল্যান্ডিং পেজ পর্যন্ত আসতেছে, কিন্তু আমার সিভিআর খারাপ, মানে কনভার্সন রেট খারাপ। তাহলে আমার প্রবলেম কি এই ল্যান্ডিং পেজে, নাকি অ্যাড টু কার্ট পেজে, নাকি চেক আউট পেজে, না পার্সেস পেজে? ওটা আমার দেখতে হবে। তা আমি যদি ল্যান্ডিং পেজ টু অ্যাড টু কার্ট ভালো হয়, স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়, তাহলে আমি বুঝবো যে আমার ল্যান্ডিং পেজ ঠিক আছে। কিন্তু যদি আমি দেখি যে ল্যান্ডিং পেজ টু অ্যাড টু কার্ট কম, তার মানে বুঝতে হবে আমার ল্যান্ডিং পেজে ঝামেলা আছে। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন তাহলে আমরা দেখি যে ল্যান্ডিং পেজ টু অ্যাড টু কার্টের স্ট্যান্ডার্ড কেমন। এটা সার্চ দিয়ে দেন, স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড নাই, 30-40% হওয়া উচিত মিনিমাম। আচ্ছা, যদি এটা কোন ফলে, এটা স্ট্যান্ডার্ড রেটেছে, বফে হচ্ছে 15 থেকে 25% হওয়া দরকার, তাই না? বফে হচ্ছে 15 থেকে 25% হওয়ার কথা, কিন্তু আমাদের আছে কত? আমাদের আছে হলো মাত্র 3%। তার মানে আমার, তার মানে হচ্ছে মানুষ ল্যান্ডিং পেজে আসতেছে, কিন্তু অ্যাড টু কার্ট পর্যন্ত যাচ্ছে না। তার মানে সমস্যাটা এখানেই আছে। আচ্ছা, এইটা আমরা আরো একটু ক্লিয়ার হব যে, এইবার আমরা দেখি, আচ্ছা আমরা আরেকটু ক্লিয়ার হই যে অ্যাড টু কার্ট টু পার্সেস রেশিও কেমন। এটা যদি আমরা দেখি, এটা আমরা আগেই বানাই রাখছিলাম, এটা আমরা একটু দেখি। অ্যাড টু কার্ট টু পার্সেস রেশিও এটা, তাই না? তাহলে আমরা দেখি তো, এটাই না? অ্যাড টু কার্ট টু পার্সেস রেট স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড অ্যাড টু কার্ট টু পার্সেস স্ট্যান্ডার্ড হলো, এটা হচ্ছে ওভারঅল বেঞ্চমার্ক, বটম অফ দ্য ফানেলে 30 to 50 হেলদি, 50% হচ্ছে কিলার ফানেল, ঠিক আছে? আচ্ছা, 30টা আমরা যদি 30 আসে তাহলে আমরা খুশি হব। আমরা দেখি তো এখানে আমাদের 30 আসছে, তার মানে কি জানেন? তার মানে হলো অ্যাড টু কার্ট টু চেক আউট 48, দেখি অ্যাড টু কার্ট টু চেক আউট দেখি, অ্যাড টু কার্ট টু চেক আউট দেখি, অ্যাড টু কার্ট টু চেক, চেক আউট রেট স্ট্যান্ডার্ড, 60%, 50 থেকে ইয়া, তাই না? আমাদের এখানে কত আছে? আমাদের এখানে 48। আচ্ছা, তার মানে এখান থেকে একটা জিনিস বোঝা গেল, খুব ক্লিয়ার, দেখেন এই ডেটা অ্যানালাইসিস থেকে। আমার অ্যাড দেখতে ভালো, অ্যাডের ক্যাপশন বা ভিডিও যাই ব্যবহার করি, অ্যাডের ভিডিও মানে কন্টেন্ট ভেরি গুড, ডেসক্রিপশন, ইয়া টিয়া এভরিথিং ওকে, যে কারণে মানুষ ক্লিক করে এইখানে আসতেছে। কিন্তু এইখান থেকে, এই ল্যান্ডিং পেজ থেকে অ্যাড টু কার্ট রেট খুবই কম। আবার যারা অ্যাড টু কার্ট করেছে তারা কিন্তু আবার পার্সেস ভালোই করেছে, অ্যাড টু কার্ট টু চেক আউট রেশিও ভালো, অ্যাড টু কার্ট টু পার্সেস রেশিও ভালো। মানে যারা অ্যাড টু কার্ট করেছে তারা মোটামুটি ওইদিকে চলে গেছে। ওইদিকে চলে গেছে মানে বুঝতে হবে যে তোমার
চেক আউট পেজেও কোনো সমস্যা নেই, চেক আউট বা পার্চেস পেজেও কোনো সমস্যা নেই, অ্যাড টু কার্ট পেজেও কোনো সমস্যা নেই। সমস্যা হয়েছে আমার ল্যান্ডিং পেজে সামাও, যে কারণে মানুষ এখানে এসে মোটিভেট হতে পারতেছে না, যে কারণে মানুষ ওই অ্যাড টু কার্টও করতেছে না। হয়তো যারা রিপিট কাস্টমার অথবা যারা চেনে জানে তারাই এসে অ্যাড টু কার্ট করতেছে, তারাই কিনতেছে, নতুন লোকজন কিনতেছে না। কথা, এগুলো পরে অ্যানালাইসিস করা যায়, রিপিট পার্সেস রেট মেট কত, এত কিছু আমি দেখাবো না। এর জন্য আলাদা কোর্স আছে 15 ঘন্টা, সেটা আপনাদের টুডে আর টুমরো দেখতে হবে। এর মানে এই নয় যে ওই কোর্স আমি বেচবো তাই। ঠিক আছে স্যার, এই আর কি, এটা মাথায় রেখেন। আমি জাস্ট ধরায় দিচ্ছি এই কোর্সের জন্য যতটুকু। আচ্ছা, এটা এখন আপনার জানা লাগবে না ভাই, চুপ করে থাকেন, আগে দেখেন। আচ্ছা, তো তাহলে আমরা ল্যান্ডিং পেজ, একটা ল্যান্ডিং পেজে সিআরওর কথাটা এখানে চলে আসতেছে। একটা ল্যান্ডিং পেজ কিভাবে আমরা বুঝবো একটা ল্যান্ডিং পেজ ভালো হয়, সেটা হলো যে সেটা হলো যে প্রথম যেটা চেক করতে হবে সেটা হলো এই যে অ্যাডে ক্লিক করতেছে, এই যে অ্যাডে ক্লিক করে যে এখানে আমি আসলাম, তাহলে আমি ক্লিক করার পর এখানে আসলাম, তার মানে ওই ক্লিক করার পরে কিন্তু এখানে আসার পরে এটা লোড হলো, তাই না? এখানে ক্লিক করার পরে সব ছবিতে তো ক্লিক করলেও ভাই ওজন নষ্ট হয়ে যায়, তারপরেও করতে হবে, কিছু করার নাই। এই যে ক্লিক করলাম মানে এখান থেকে ক্লিক করার পর এখানে আসা, তাহলে এইটাও একটা লোড হয়েছে না? লোড হলো, পুরো ইয়েটা আমার লোড হলো। এই ওয়েবসাইট ল্যান্ডিং পেজের লোডিং টাইমটা কত? এই লোডিং টাইমটা হতে হবে 3 সেকেন্ড বা তার থেকে কম। 3 সেকেন্ড বা তার থেকে কম হতে হবে লোডিং টাইম। যদি না হয়, তাহলে যদি 3 সেকেন্ডের বেশি লোডিং টাইম হয়, তাহলে ডেটা অ্যানালাইসিস করে দেখা গেছে স্ট্যান্ডার্ড ডাটা গুগলের 40% মানুষ এই কাইটা দিয়ে চলে যায়, এখান থেকে ক্লিক করবে চলে যাবে। তাহলে একটা ওয়েবসাইটের লোডিং টাইম যদি 3 সেকেন্ডের উপরে হয়, তাহলে 40% মানুষ চলে যায়। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে এই যে আমি অ্যাডটা দেখলো, অ্যাডে ক্লিক করাতে ভাই একটা টাকা কাটছে না? তার মানে আপনার অ্যাড ভালো ছিল, ঠিকই টাকা খরচ করে আপনি আনলেন, কিন্তু লোকটা চলে গেল, তাহলে আপনার টাকা ঠিকই খরচ হলো কিন্তু কাজের কাজ কিছু হলো না। তার মানে লোডিং টাইম হতে হবে কত? এইটা যদি লোডিং টাইম 5% মানে 5 সেকেন্ড হয়, তাহলে 90% লোক চলে যায়। তার মানে 100 জন যদি অ্যাডে ক্লিক করে আসে, ওয়েবসাইটের লোডিং টাইম যদি 5 সেকেন্ড হয়, তাহলে তার 90 জনই চলে যায় হচ্ছে এই মানে বাউন্স ব্যাক করে চলে যায়। সো এটা হচ্ছে প্রথম চেক করতে হবে, সিআরও করছে সুন্দর করে চেক লিস্ট দেওয়া আছে। আচ্ছা, এরপরে আরেকটা ডাটা হলো, যখন কোনো একটা মানুষ অ্যাডে ক্লিক করে ল্যান্ডিং পেজে আসে, প্রথম যে কাজটা করে, 10 জনের 8 জন, 10 জনের মধ্যে 8 জন মানুষ যতটুকু দেখা যায় এতটুকু দেখে, মাত্র 2 জন মানুষ এই নিচে পর্যন্ত আসে। তার মানে যখন আমরা, এটা সিআরওর কথা হচ্ছে, যখন আমরা ওয়েবসাইটটা বানাবো, তখন এইটুকুর মধ্যে আমার সব ম্যাক্সিমাম ইনফরমেশন দিয়ে দিতে হবে। এখন এই ইনফরমেশনের মধ্যে আসলে কি কি ইনফরমেশন থাকবে? সুন্দর একটা হেডলাইন থাকতে হবে, সুন্দর প্রাইসিংটা থাকতে হবে, এবং অবশ্যই এইটা যে ভালো জিনিস, ওই যে আপনি ভালো কি খারাপ পাশের বাসার ভাবে ভালো জানেন, মানে কাস্টমাররা কি বলতেছে সেই ইনফরমেশন থাকতে হবে। দেন দেন থাকা উচিত ওর বেনিফিটটা থাকা উচিত, অ্যাজ ওয়েল এজ ওর আহ, ইয়ে থাকা উচিত, এটার কি বলে, সিটিএ বাটনটা থাকা উচিত। এখানে আমরা মোটামুটি যা দেখতেছি, হ্যাঁ, সবকিছুই ঠিক আছে। হেডলাইনটা মনে হয় আরেকটু ভালো করা যেত, এছাড়া আমি এখানে কিছু পাচ্ছি না। অথবা এমনও হতে পারে যে এই প্রোডাক্টের প্রাইসটা অনেক হাই হতে পারে, যে কারণেও এখান থেকে বাউন্স ব্যাক করতে পারে। এই ডেটা দেখার আবার আরেকটা সুযোগ আছে, যে ওইটা আমরা হচ্ছে যে ওই যে ক্লারিটি দিয়ে দেখি আর কি। তো ওটা অনেক কথা ভাই, এই কথা আমি আর বলতেছি না, সিআরও কোর্সটা করবেন, হ্যাঁ, সুন্দর করে এই জিনিসগুলো বলা আছে। এবং ওই ক্লারিটি বা
আর একটা কি যেন ছিল ওইটার মধ্যে, ক্লিক কি যেন, যাই হোক ভুলে গেছি। ওইটার মধ্যে একদম ডেটা দেখে বোঝানো আছে যে এই মানে কোথায় কেন এই লোকটা এই পেজ থেকে চলে যাচ্ছে, সেটার একদম ডিরেক্ট বল, ওইটা দেখে বোঝা যায় আর ভিডিও। তারপরে হচ্ছে যে যে ওইটাতে কি যেন বলে, হ্যাঁ রে, অনেক কিছু ভুলে যাচ্ছি রে, আমি অনেক কিছু ভুলে যাবো, এই আর কি। হ্যাঁ, তো এরপরে হচ্ছে ধরেন যেমন এর ডেসক্রিপশনটা মোটামুটি ভালো হয়নি, আর একটু বোল্ড আকারে লিখতে হয়। আর একটা জিনিস হলো, ও যে এখানে আসছে, এখানে আসার পরে দেখেন এদিকে আবার ইয়া দিয়ে আর কিছু নেই, শেষ। বাট একটা জিনিস হলো যে মিলার্স নামে একটা ভদ্রলোক আছে, ওনার একটা দারুণ একটা ল আছে। লটা হলো যে কেউ হচ্ছে, মানুষ যখন কোনো একটা প্রোডাক্ট কেনার ডিসিশন নেয়, তখন সে হচ্ছে যে ওই পেজের প্রথমে এবং শেষে দেখে ডিসিশন নেয়। এটা হচ্ছে মিলার্সের মিলার্স ল বলে আর কি। হ্যাঁ, যারা ইউএক্স ইউআই ডিজাইন নিয়ে কাজ করে তারা এই জিনিসগুলো ভালো জানে আর কি, বুঝছেন? তো মিলার্স তার আহ কথাগুলো আমি আর বলতেছি না ভাই, এর উপর সে দেখে আমি ডিটেলস আলোচনা করতে, মানুষের কিছু মেমোরি আছে, সেন্সরি মেমোরি, শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরি। সেন্সরি মেমোরি আবার 1 থেকে 4 সেকেন্ড সে ধরে রাখতে পারে, শর্ট টার্ম মেমোরি 20 থেকে 30 সেকেন্ড ধরে রাখতে পারে। তো এইটা হচ্ছে যে মানুষের প্রথম আর শেষে যা দেখেছে তার উপর ভিত্তি করে মানুষ ডিসিশন। তো এই পেজটা ধরেন এইটুকু ঠিক আছে, লাস্টের দিকের এই পেজগুলো আবার খুব একটা ঠিক নাই। এটা অ্যামাজনের ইয়েটা দেখলে দেখবেন যে ওরা খুব সাইকোলজিস্ট দিয়ে ডিজাইন করে, সাইকোলজিস্ট লাগায় মোটামুটি চেক টেক করে সামহাউ। ওই কারণে আর লোডিংটা তো মনে হয় ঠিকই আছে, ক্লিক করার পরেই তো আসতেছে, বা কম বেশি হতে পারে। এই ধরনের কারণে এই বাউন্স ব্যাক হয় আর কি। তাহলে আমাদের এখানে যখন আমরা ক্লায়েন্টকে এই অডিট রিপোর্ট দিব, বা যখন আমরা অডিট রিপোর্ট আপনারা তৈরি করে ফেলবেন, আপনারা জাস্ট কিছুই না, এই যে এই শীটটা যে বানানো বানানো হয়েছে না, এই শীটটায় আপনি ধরেন আপনি এটা ইয়া করতেছেন, আপনি এই শীটটারে এইটা এই ঠিক এইভাবেই আপনি বানাবেন যে তোমার কান্ট্রি অনুযায়ী, তোমার ইয়া ক্যাটাগরি অনুযায়ী কনভার্সেশন এত, স্ট্যান্ডার্ড এত, পাইসি এত, এই হোয়াট ইট মিন এটা দরকার নাই, অ্যাকশনটা লিখে দেন যে ভাই তোমার ইয়া করতে হবে আর কি, যে এই জিনিসটা করতে হবে আর কি। ঠিক আছে স্যার, অ্যাড টু কার্ট টু চেক আউট রেশিও, এটা ঠিক আছে, আমাদের সবকিছু ঠিক আছে। ল্যান্ডিং পেজ আবার আপনি এখানে দেখেন, এটা আবার সহজ যে ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ টু ল্যান্ডিং পেজ, হ্যাঁ ল্যান্ডিং পেজ ভিজিটস টু অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট হচ্ছে যে স্ট্যান্ডার্ড না, ল্যান্ডিং পেজ ভিজিট টু অ্যাড টু কার্ট, এটা জাস্ট লিখে দেন কিভাবে বাড়াতে পারি। দেখেন সুন্দর করে বলে দিবে এই জিনিসটা, যে সুন্দর করে একটু কপি করে অডিট রিপোর্টে লিখে দিতে হবে ক্লায়েন্ট। আর যদি আপনি নিজেই কাজ করেন তাহলে দেখো, দেখেন ও কি বলে। এই যে দেখেন, ইউজার 3 সেকেন্ডের মধ্যে ডিসাইড করে। প্রোডাক্ট নেমটা দিয়ে, প্রোডাক্ট নেম দিয়ে শুরু করো না, প্রবলেম বা সলিউশন দিয়ে হেডলাইন বানাও। যেমন দেখেন উদাহরণ দিয়ে দিচ্ছে, একনি কমাতে পারছেন না, 7 দিনে ভিজিবল গ্লো, ওলেক্স 100% অথেন্টিক কোরিয়ান স্কিন কেয়ার টেস্টেড বা 100, এইভাবে হেডলাইন লেখ। বুঝতে পারছেন ব্যাপারটা, ধরো আর কি। হ্যাঁ, আচ্ছা, আপনি সুন্দর করে দিলেন। এরপরে হচ্ছে যে আহ, দেখেন যখন আপনি ভিজুয়াল বিফোর আফটার ইউজ করো, হ্যাঁ, যেমন এইখানে যেমন এটা তো অবশ্য পারফিউম, আমরা স্কিন কেয়ার করে দেখলাম ভালো। ধর আমরা এখানে আগে স্কিনে এই প্রবলেম ছিল, ধরো আর কি আফটার বিফোরে কি ছিল, এটা ইউজ করার পরে কি হয়েছে, যেহেতু আপনি 7 দিন ইয়া করতেছেন, ওই ইমেজগুলো থাকলে ইয়া হয় আর কি। মানে ল্যান্ডিং পেজের মধ্যে ট্রাস্ট ইয়া করো, 100% গ্যারান্টি, রিয়েল কাস্টমার রিভিউ দাও, তুমি ভিডিও দিতে পারো, ইমেজ দিতে পারো, আর ওইটা তো দিছই। তারপরে সিটিওটা অপটিমাইজ করো, অ্যাড টু কার্টকে তুমি অর্ডার নামও করে দেখতে পারো। যেমন ধরেন, হ্যাঁ এটা কিন্তু, এইটা কেন যে কাজ করে, যেমন ধরেন এই সেম প্রোডাক্ট অনেকের ওয়েবসাইটে অ্যাড টু কার্ট কাজ করতেছে ভালো, কিন্তু ধরেন অনেকের ইয়া কাজ করতে, এখানে ধরেন ওইভাবে একটু চেঞ্জ করে দেখা যেতে পারে, এটা কিন্তু সিআরও ঠিক আছে। আচ্ছা, তারপরে প্রাইস জাস্টিফিকেশন না থাকলে এই যে এই জিনিসগুলো একটু লিখে দিতে হয়। যেমন ধরেন এখানে অবশ্য ও দিছে, যেমন ধরেন এত টাকা ছিল, যদি এখানে একটু লেখা থাকলো যে সেভ এত টাকা হয়েছে, তখন ওর সাইকোলজিক্যালি হিট, আমি এত টাকা বাঁচাইতে পারতেছি।
ধরেন 2,000 টাকা প্রায় ধরো 50 না, প্রায় 2,050 টাকা বাঁচাইতেছে। এইটা তার বেশি হিট করে আর কি, বুঝতে পারছেন? এবং কিছু আর্জেন্সি ক্রিয়েট করা, দেখি এখানে লিখছি কিনা। হ্যাঁ, এই যে আর্জেন্সি ক্রিয়েট করা, যে অনলি 7টা লেফট। তো যখন হচ্ছে এই জিনিসগুলো এসে থাকে, তখন হচ্ছে অ্যাড টু কার্ট টু ল্যান্ডিং পেজ ভিজিট অ্যাড টু কার্ট রেশিওটা বেড়ে যায়। কেন? ওই যে মানুষ দেখবেন সাইকোলজিক্যালি, এইটা আবার আমি বলেছি, আহ এই কথাগুলো আমি বলেছি কোন কোর্সে ভাই? সিআরওতেই মনে হয়, তাই না? সিআরওতেই মনে হয় বলেছি এই কথাগুলো, যে আহ, একদম মানুষের ব্রেন কিভাবে কাজ করে, হ্যাঁ? এই যে অক্সিপিটাল লোব, তারপরে পেছনের অংশ, সামনের অংশ, ডোপামিন কিভাবে নিঃসৃত হয়, এই কথাগুলো দেখবেন সমস্ত সিআরও মিআরও কোর্সে মনে হয় আছে আর কি, এগুলো দেখে না আর কি বলি। তার মানে আমি একটা জিনিস দেখলাম কি জানেন, আমাদের কোর্সগুলো ম্যাক্সিমাম গুগল আর ফেসবুকটাই করে। আমাদের যে আরো যে খুব বিষয়গুলো আছে, এগুলো আসলে কেউ দেখে না আর কি, এই জন্য যে জিজ্ঞেস করে। যাই হোক, তো এখানে হচ্ছে যে মানুষ কোনো কিছু পাওয়ার থেকে হারানোর ভয়টা বেশি করে, বুঝতে পারছেন? মানে গার্লফ্রেন্ডকে পাওয়ার যে সুখ, তার থেকে বেশি কষ্ট হচ্ছে যেদিন ওই যে হাসানের একটা গান আছে না, আজকে রাতেই তুমি অন্যের হবে ভাবতেই জলে চোখ ভিজে যায়। মানে পাওয়ার থেকে হারানোর কষ্ট বেশি, বুঝছেন? তো এটা কিন্তু মানুষের সাইকোলজি, যে কারণে কিন্তু এই গান হয়, ওই গান হয় না। তো এই জন্য দেখেন যে এই যে এই কথাগুলো, হ্যাঁ, এই কথাগুলো ভেরি ইম্পর্টেন্ট, যে অনলি 7টা আর আছে, হ্যাঁ, অথবা অফার এন্ডস হবে টুনাইট, এত পিপুল বট দিস উইক, এই জিনিসগুলো হয় যখন, তখন হচ্ছে তোমার আর্জেন্সিটা, ওর ভিতরে একটা আর্জেন্সি ক্রিয়েট হয়। স্কেরসিটি মানে ভয় ক্রিয়েট করে, আর মাত্র ইয়ে আছে, আজকেই শেষ, মারো তাড়াতাড়ি অ্যাড টু কার্ট। ঠিক আছে, এই জিনিসগুলো করতে হয়। এরপরে ধরেন এই যে মোবাইলের, এটা একটু দেখতে হবে ভাই, হ্যাঁ, মোবাইলে ওর ওয়েবসাইট মোবাইলে ঠিক আছে। তারপরে হচ্ছে যে এটা কি বলছে, ল্যান্ডিং, আচ্ছা ল্যান্ডিং পেজে মিসম্যাচ, ওটা ঠিক আছে। মানে এই যে যেমন যেটা হলো আর কি এখানে, হ্যাঁ, আমরা কোন অ্যাড যেন দেখতে গেলাম না, যে এখানে ক্লিক করার পরে ও হচ্ছে আমাদেরকে নিয়ে আসলে এমন এক জায়গা, ওখানে এসে আমরা হারায় গেলাম। তার মানে হচ্ছে অ্যাডে যে প্রোডাক্টটা দেখতেছে, সেম প্রোডাক্টটা এনে যদি আমরা ল্যান্ডিং পেজে না দেখাতে পারি, ওই ল্যান্ডিং পেজ মিসম্যাচ, তখন ও হারায় যাবে, ও বাউন্স ব্যাক করে চলে যাবে। এটা ইম্পর্টেন্ট থিং, ঠিক আছে স্যার? এই মোটামুটি আর কি, এই জিনিসগুলো এটা ল্যান্ডিং পেজে রাখতে হয়। বাট এই জিনিসটা ধরেন, আমি তো ধরেন এটুকু ফলো করলেই এনাফ। বা এই জিনিসটাই হচ্ছে মানুষের ব্রেন কিভাবে কাজ করে। মানুষের ব্রেন অনেক সময় শর্টকাট খোঁজে, মানুষের এটাকে আমরা ব্রেনের বায়াস বলি, হ্যাঁ। তো এই জিনিসগুলো কিভাবে হয়, এই জিনিসগুলো নিয়ে বিস্তারিত কথা বলা আছে। একবার শুধু কোর্সটা অন্তত দেখবেন, তাহলে হচ্ছে যে আপনার, আপনি তো একজন স্ট্র্যাটেজিস্ট, মানে আপনার অনেক নলেজ থাকতে হবে, তাহলে তো আপনি অডিট করতে পারবেন। ঠিক আছে স্যার, এই হলো ব্যাপার আর কি। ঠিক আছে। সো তার মানে আমরা মোটামুটি দেখলাম, আমরা যদি এই ডেটা অ্যানালাইসিস করে থাকি, তাহলে আমরা বোঝা গেল যে আমাদের ওই জায়গাটা প্রবলেম আছে, আর বাদ বাকি সব। এখন যদি ওই জায়গাটা আমরা ঠিক করে ফেলি, তাহলে আমাদের সব ঠিক। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন আমরা ধরেন, আমি আরেকটা জিনিস দেখাবো আর কি, হ্যাঁ, এরপরে ধরেন শেষ করে দিই, একটু কষ্ট করেন। বাট এই ডেটা অ্যানালিটিক্সে, মানে আমি একটু বলি, এটা কিছু মনে করেন না আর কি, হ্যাঁ, মানে কিছুই মনে করেন না। মানে বা এইটা ভাইবেন না যে শামীম ভাই ওই কোর্সটা, মানে আমি খুব হবো আর কি, আমাদের কোর্সের দাম বেশি না ভাই। মানে এই এই জিনিসগুলো আমরা আসলে যেটা করেছি, যে এটা হচ্ছে নিউরো মার্কেটিং এর মধ্যে এই কথাগুলো বলেছি। সিআরও, নিউরো, আরেকটা হচ্ছে এই যে মেটা অ্যাডস অ্যানালিটিক্স, হ্যাঁ, মেটা অ্যাডস অ্যানালিটিক্স। এইটা হচ্ছে যে এইখানে প্রত্যেকটা ফানেল ওয়াইজ এখানে অনেক কথা আছে ভাই, বুঝছেন? যে কথাটা আমি এখন যে সংক্ষেপে বললাম। তো এই জিনিসগুলো অন্তত একবার হলেও আপনাকে দেখতে হবে, হ্যাঁ। তারপরে ধরেন আপনি গুগল অ্যাড এক্সপার্ট হন, টিকটক অ্যাড এক্সপার্ট হন, আপনি ফেসবুক অ্যাড এক্সপার্ট হন, এই নিউরো মার্কেটিং এটা আপনার দেখতে হবে, মাস্ট মাস্ট মাস্ট। নাহলে ইউ আর এ ক্যাম্পেইন ক্রিয়েটর অনলি। এই সিআরও কোর্সটা মাস্ট মাস্ট দেখতে হবে, আপনি যদি পেইড ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, অন্তত একবার হলো এটা দেখতেই হবে। আর মেটা অ্যানালিটিক্স এটা তো আলাদা ধরেন পার্টি, বুঝতে পারছেন? এটা ধরেন, এইটা মানে আরো 10 ঘন্টা কথা বলতে হবে। আপনি এই রিভিউ গুলো দেখে নেন, হ্যাঁ, এই রিভিউ গুলো দেখে, এগুলো কিন্তু আমরা কই না যে ভাই আপনি দেন।
এই জিনিসগুলো দেখতে হবে বস। হ্যাঁ, এই জিনিসগুলো দেখলে আপনার মাথা অনেক কিছু, মানে কোর যে, মানে ফেসবুক মার্কেটিং এর কোর যে বিষয়গুলো, এবং যে বিষয়গুলো জেনেই আপনি হচ্ছে যে এখন মানে এখন তো মানে ক্যাম্পেইন ক্রিয়েট করে ফেলছেন না, কিন্তু এই যে স্কেলিং করতে পারতেছেন না, এই যে আপনার রেজাল্ট আসতেছে না, এখানে বহু লোক বহু ভুং ভাং ভিডিও আছে পৃথিবীতে, আপনি দেখবেন। কিন্তু খুদার কসম করে বলছে, আপনি এই কোর্সটা দেখবেন, আপনি একদম নিজে, এবং তখন আপনি জাস্টিফাইও করতে পারবেন এই ভিডিও দেখার পরে। আপনি যখন একটু স্টাডি করবেন, আমিও সঠিক কথা বলছি কি বলি নাই, এটাও আপনি জাস্টিফাই করতে পারবেন। ঠিক আছে স্যার? তো এই হলো ব্যাপার। আচ্ছা, ফেসবুকে কোন, এবার আরেকটা দেখিয়ে দিই। সেটা হলো, ধরেন এটা, এবার বাদ বাকিগুলো ধরেন একই জিনিস, কিন্তু হ্যাঁ, রিমার্কেটিং এর ক্ষেত্রে সিটিআর আমার এত পাওয়া উচিত। দেখেন এখানে আমার কনভার্সন ছিল এইরকম, কিন্তু যখন আমি রিমার্কেটিং করছি, মানে ওকে বারবার 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 ফলো আপ করছি, রিমার্কেটিং এর ক্ষেত্রে সিটিআরও বেশি পাওয়ার কথা, কনভার্সনও পাওয়ার কথা। তো যখন আপনি এটা ধরেন, এটা ধরেন আমি অ্যানালাইসিস করলাম হচ্ছে বটম অফ দ্য ফানেল এরিয়া, তার মানে এখানে আপনার আর কয়টা কোর্স চলবে, কয়টা ইয়া চলবে? বটম অফ দ্য ফানেল, রিমার্কেটিং, রিটেনশন, তিনটা ক্যাম্পেইন। একটা হচ্ছে প্রসপেক্টিভ, আর একটা হচ্ছে বা বটম অফ দ্য ফানেল যেটা ধরো, আর একটা হচ্ছে রিমার্কেটিং, আর একটা হচ্ছে আর একটা কি যেন ছিল বস, ভুলে গেল। আমাদের ক্যাম্পেইন হবে চারটা, তাই না? একটা হচ্ছে স্কেলিং, তাই না? তো আমাদের হচ্ছে প্রথম ক্যাম্পেইন হচ্ছে যে প্রসপেক্টিভ, যেটা বটম অফ দ্য ফানেল, আমরা দুইটা মিলে করতেছি আর কি। আর একটা হলো রিমার্কেটিং ক্যাম্পেইন, আর একটা হচ্ছে রিটেনশন ক্যাম্পেইন। এরপরে হচ্ছে আমরা স্কেলিং করবো, তাই না? বাট এই তিনটা ক্যাম্পেইনের ক্ষেত্রে দেখেন যে এখানে যদি আমরা একটু দেখি, দেখেন ইয়াগুলো সেম, কি বলে, মেট্রিক্স গুলো সেম, কিন্তু রিমার্কেটিং এর ক্ষেত্রে সিটিআর আরো বাড়বে। কনভার্সন রেট 5 থেকে 10% হতে হবে। তারপরে হচ্ছে যে সিপিএ, ওটা হচ্ছে যে ধরেন আগে যা পাইতেন, মানে এখানে যা পাইতেন এখানে কম হওয়ার কথা, কিন্তু সাধারণত ফেসবুকে বেশি হয়। না, কমই হয়। না, বেশি হয় রে ভাই, সামটাইমস। আচ্ছা, রোয়াসটা হচ্ছে যে 3 to 6 হবে। এখানে রোয়াস কত ছিল? আহ, আচ্ছা, এখানে আমরা রোয়াস টু, 2 থেকে 3x, 3xই বলি আর কি, হ্যাঁ 3x তো বলতে পারতেছি না, 2 থেকে 3x, হ্যাঁ। তো এখানে 3 থেকে 6x হবে, হ্যাঁ। তার মানে যত ইয়া হবে তত বাড়বে। এরপরে ধরেন রিটেনশনে এসে দেখেন যে রোয়াসটা আপনার 4 থেকে 8x পর্যন্ত চলে যাবে। রিপিট পারচেজ রেট এটা হবে, রিপিট পারচেজ রেটটা আবার আমাদের ফেসবুকে দেওয়া যায় না, এটা আবার একটু গুগল অ্যানালিটিক্স পরে ইয়া করতে হয়। ওই মেটা অ্যানালিটিক্স যে কোর্সটা আছে ওখানে ডিটেলস বলা আছে। আচ্ছা, ওই একদম ইয়া থেকে দেখানো হয়। এখানে ফ্রিকোয়েন্সি কেমন হবে, ঠিক আছে স্যার, এখানে সিটিআরটা কেমন হবে, এই জিনিসগুলো এখানে বলা আছে স্যার, ঠিক আছে। বাট আমরা একটু বটম অফ দ্য ফানেলের রোয়াস নিয়ে একটু কথা বলে ফেলি আর কি, হ্যাঁ? যেমন ধরেন এই ক্ষেত্রে আমরা রোয়াসটা কত পেয়েছি, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সেটা হলো যে আহ, রো কোথায় গেল ভাই, এগুলো টেনে টেনে পার্সেজ রোয়াস হচ্ছে 8.64, এটা ভালো হয়েছে। ওর আবার এদিক দেখি ঠিক আছে, কিন্তু ওই দিক থেকে তার মানে ওর আরো সেল বাড়ানো সম্ভব। আচ্ছা, এর হচ্ছে 8.4। তো আমরা আসলে দেখবেন যে একটা স্ট্যান্ডার্ড রোয়াস আছে, যে রোয়াসটা মানে হলো যে কোন রোয়াসটা না পাইলে আপনি আসলে টিকে থাকতে পারবেন না, হ্যাঁ। তো প্রফিটেবল রোয়াসের একটা সংজ্ঞা আছে। আপনি হয়তো এর ভিতরে, আমরা তো আসলে বিভিন্ন জায়গায় কোর্স টোর্স করি, এর ভিতর হয়তো আপনি বিভিন্ন ফর্মুলা অলরেডি পেয়ে গেছেন, হ্যাঁ। যে রোয়াস মানে হলো ওই যে সম্ভবত 1 ভাগ এরকম একটা ফর্মুলা দিয়ে সম্ভবত করছেন আর কি, হ্যাঁ। তো ওইটা আসলে আমরা হিসাব করতাম এইভাবে। ওইটা হচ্ছে যে, আমি একটু ভুলে গেলাম রে, ফর্মুলাটা একটু ভুলে গেলাম। আচ্ছা, আমরা ইয়া করে ফেলি এখানে, চ্যাট জিপিটি রে বললেই হয়। আহ প্রফিটেবল রোয়াস ফর্মুলা,
দেখেন পাবো না, সুন্দর করে বলিয়ে দিবে। এই যে এইটা হচ্ছে, মানে হিসাবটা দেখেন যে এটা হচ্ছে ব্রেক ইভেন রোয়াস। ও বলছে 1 ভাগ প্রফিট মার্জিন। তো প্রফিট মার্জিনটা কিভাবে বের হচ্ছে? ধরো তুমি প্রোডাক্ট কিনেছো 1,000 টাকা দিয়ে, আর হচ্ছে তোমার প্রোডাক্ট ডেলিভারি আদার খরচ টরচ দিয়ে তোমার টোটাল কস্ট হচ্ছে, এটা হচ্ছে তুমি প্রোডাক্ট প্রাইস রেখেছো, মানে ওয়েবসাইটে মানুষ প্রোডাক্টের দাম দেখতেছে এটা। কিন্তু এই প্রোডাক্টে টোটাল তোমার কস্ট হয়েছে, প্রোডাক্টের দাম, ধরো তুমি নীলক্ষেত থেকে কিনে আনতেছো, ওই সব কস্ট, ডেলিভারি দিয়ে পাঠাচ্ছ, ডেলিভারি ফ্রি ডেলিভারি যদি দাও, অথবা আদার কস্টমার দিয়ে হোটেল ভাড়া কি অফিস ভাড়া স্যালারি মেলারি দিয়ে মোটামুটি 700 টাকা পড়ছে। যদি 1,000 টাকা বিক্রি করেন তাহলে মোটামুটি 300 টাকা হচ্ছে প্রফিট থাকে। তাহলে ব্রেক ইভেন রোয়াসটা হলো 1/3 এই যে ও ভাগ দিছে আর কি, মানে ফর্মুলাটা হচ্ছে 1 ভাগ প্রফিট মার্জিন। তো প্রফিট মার্জিন আপনি পাইলেন কি? প্রফিট মার্জিন হচ্ছে পাইলেন যে কস্ট ভাগ প্রোডাক্টের প্রাইসটা, সরি সরি সরি, এটা না, প্রফিট ভাগ প্রোডাক্টের প্রাইস। প্রফিট মার্জিন মানে হলো প্রফিট ভাগ প্রোডাক্টের প্রাইস 30%। তো 30% মানে হচ্ছে ওটারে 100 দিয়ে যদি তুমি ইয়ে করো, ভাগ করো, তাহলে হচ্ছে 0.03। এবার ব্রেক ইভেন রোয়াস ও হিসাব করছে 3.33। ঠিক আছে স্যার, ভালো কথা। তার মানে 3.33-র উপরে যদি তুমি যাইতে পারো তাহলে হচ্ছে বস তোমার লাভ হবে, আদারওয়াইজ লস হবে। ঠিক আছে স্যার, তুমি যদি 3.33 রোয়াস পাও তার মানে তুমি ব্রেক ইভেনে আছো, লাভ নেই লস নেই। আর তুমি যদি হচ্ছে যে 3.33-র উপরে যাও তাহলে তুমি হচ্ছে লাভ জেনারেট করতে পারো। তার মানে ক্লায়েন্টকে আপনি দিন শেষে হিসাব করেও দিতে পারবেন যে ভাই রস এত পাচ্ছি, এত না গেলে আপনি লাভ। বাট এই হিসাবটা সম্পূর্ণ ফলস। এই হিসাবটা আপনি পৃথিবীর অনেক লোকের ভিডিওতে পাবেন, বাংলাদেশি বিদেশি, এই হিসাবটা ফলস। কারণ একটা ই কমার্স ওয়েবসাইটে একটা প্রোডাক্ট থাকে না বস, আর মানুষ ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা প্রোডাক্ট কেনে না স্যার। ঠিক আছে স্যার, এইটার হিসাব করতে হবে আমার এওভির উপরে। এওভিটা কি? এওভি আপনারা জানেন। এওভিটা আমি একটু ইয়ে করি, ধরো এটা আমি একটু কাট করলাম, হ্যাঁ, তাহলে আপনি যদি হিসাব করেন ওই রোয়াজটা আপনি হিসাব করলেন একটা প্রোডাক্ট কেনার ক্ষেত্রে, যদি আপনার ওয়েবসাইটে একটা প্রোডাক্ট থাকে তাহলে এই হিসাবটা রাইট। বাট একটা ই কমার্স ওয়েবসাইটে একটা প্রোডাক্ট থাকে না, এই প্রোডাক্টটা একটু কাট করলো, দেন ধরো তার এটাও ভালো লাগছে, এটা বোর জন্য কিনবে, ঠিক আছে, এটাও একটু কাট করলো, তাহলে এখন আমি প্রোডাক্ট কয়টা হয়ে গেল? আমার দুইটা না? আমি যখন চেক আউট করব তখন যদি আমি ওই একটা প্রোডাক্টের উপর হিসাব করে এটা করি, তা কেন আমার রোয়াসটা তো হিসাব হয়। রোয়াসটা কাকে বলে দেখেন, রোয়াস কাকে বলে ফর্মুলা, রেভিনিউ ভাগ অ্যাড স্পেন্ড। তার মানে তুমি কত টাকা রেভিনিউ জেনারেট করতেছো তার এগেনস্টে কত টাকার অ্যাড স্পেন্ড করতেছো। এটা কি কখনো প্রোডাক্টের উপর হয়? নাকি হয় যে তুমি এই সেলটা আনতে কত টাকা খরচ করতেছো, সেটা না? তার মানে হচ্ছে 33,810 আমি যদি এখন কিনে ফেলি, প্রোডাক্টটা পারচেস করে ফেলি, তার মানে এই আমি যদি এখন একটা কিনতাম, বস খেয়াল করেন, আমি যদি এই একটা প্রোডাক্ট কিনতাম তাহলেও আমার ফেসবুককে যে টাকা দিতে হতো কত সেটা, এই যে কস্ট পার রেজাল্ট, এই যে কস্ট পার রেজাল্ট, এই যে কস্ট পার রেজাল্ট 3, তার মানে আমি যদি এই প্রোডাক্টটা কিনতাম তাও আমাকে ফেসবুককে দিতে হতো কত, এই 3.64। এখন আমি দুইটা প্রোডাক্ট কিনছি, এর জন্য আমাকে দিতে হয়েছে কত, ওই 3.64। কিন্তু আমি রেভিনিউ জেনারেট করেছি কত? তাহলে আমার রোয়াস মানে কি, এইটা রেভিনিউ ভাগ আমি কত টাকা খরচ করতেছি, ওই কস্ট, ওটা তো এভারেজ, এভারেজ, তাই না? তার মানে আমাকে আসলে এইটাকে আমরা বলি হচ্ছে, এখন ধরো কেউ 38,000 টাকার মাল কিনতেছে,
কেউ 10,000 টাকার মাল কিনতেছে, কেউ 3,000 টাকার মাল কিনতেছে, তাহলে আমার এভারেজ অর্ডার ভ্যালু কত, এটার উপর হিসাব করে আসলে রোয়াজ বের করতে হবে। ঠিক আছে স্যার? কারণ আমার একটা সেল আনতে যে টাকা খরচ হচ্ছে, ওই এভারেজ অর্ডার ভ্যালু যদি আমি বের করি, ওই মানে পার অর্ডারে আমার কত টাকা খরচ হচ্ছে, 3.64। এখন যদি আমি এভারেজ অর্ডার ভ্যালুটা বের করি, ওইটার উপর যদি আমি রোয়াজটা বের করি, তাহলে আমার সঠিক হবে। ঠিক আছে স্যার? দেখেন আমরা একটা ইয়া করি, যে এভারেজ অর্ডার ভ্যালু মানে কি, এওভি ফর্মুলা। দেখেন, এভারেজ অর্ডার টোটাল রেভিনিউ ভাগ টোটাল নাম্বার অফ অর্ডার। তার মানে ধরো তুমি 100 টাকার, 100 টাকার হচ্ছে তুমি রেভিনিউ জেনারেট করেছো, টোটাল রেভিনিউ, এবং তোমার কতগুলো অর্ডার দিয়ে, 5টা অর্ডার দিয়ে, তাহলে 5 কুড়ি কত, 5 কুড়ি 100, তার মানে হচ্ছে এভারেজ অর্ডার ভ্যালু হচ্ছে 20 টাকা। তার মানে কেউ হচ্ছে 30 টাকার মাল কিনেছে, কেউ হয়তো 40 টাকার কিনেছে, কেউ 20 টাকারও কিনতে পারে, কিন্তু অন এভারেজ কত, এই যে হিসাব করে দিচ্ছে দেখেন, টোটাল রেভিনিউ আপনি 50,000 টাকা করছে, টোটাল অর্ডার হয়েছে কত, 100টা, কিন্তু এই অর্ডারের মধ্যে কোনোটা 500 টাকার অর্ডার আছে, কোনোটা 5,000 টাকার অর্ডার আছে, কোনোটা 10,000 টাকার order আছে, ও এভারেজ করে দিছে 500 টাকা। এখন এই এভারেজ অর্ডার আনতে ধরো আমার খরচ হয় হচ্ছে ওই সিআর। এখন আমরা যদি হিসাবটা করতে চাই, তাহলে আসলে আমাদের হিসাবটা করতে হবে বস এওভির উপরে, তাহলে হচ্ছে আমরা প্রপার ইয়াটা পাবো। কথা কি বোঝা গেছে না যায় নাই? তাহলে ধরো আমাদের প্রফিটেবল আরওএস হবে, ভাই এটা আমরা বলি যে ভাই প্রফিটেবল আরওএস টা এওভির উপর হিসাব করে দাও। দেখুন সুন্দর একটা দিয়ে দেবো, এওভি বা প্রফিট পার অর্ডার, এইটাই হচ্ছে ইয়া, এই যে এইটা হচ্ছে যে শর্টকাট কি, প্রফিট মার্জিন, প্রফিট ভাগ এওভি, ব্রেক ইভেন আর হচ্ছে এটার উপরে, এটাই যদি আমরা করে ফেলি তাহলে আমার কাহিনী শেষ। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন ধরেন আমরা একটা সিম্পল হিসাব করি ভাই। ধরো তোমার এভারেজ অর্ডার ভ্যালু, আমি ধরে নিচ্ছি এভারেজ অর্ডার ভ্যালু হচ্ছে তোমার, আমি ধরে নিচ্ছি $50 ধরো। এখন এই $50 তুমি যদি মাল বিক্রি করো, তাহলে তোমার প্রোডাক্ট আসলে মূলত প্রফিট হয় কত, ধরো 30%, ধরো 30%, তাই না? তো 30% মানে কি আসে, 30% তোমার ইয়া হয় 30%, তাই না? তো আমি যদি 50-এর 30% করি, গুণিত 30%, এটা যদি আর একটু সুন্দর করে লিখি, 50 গুণ 100, এটার একটু ব্র্যাকেট মারতে হবে, তাহলে তো আবার খেলা অন্যভাবে জমে যাবে। ওই যে ছোটবেলায় সরল অঙ্ক করছেন, ভাগ হচ্ছে যে, সরি, এটা হচ্ছে 50 গুণ 30 ভাগ 100, 50 গুণ 30, 30 মানে কি, 30/100, তাই না? 100, এইটার হিসাব করলে আমরা মেনটা পেয়ে যাবো। তাই এটা কত হয় দেখি, ক্যালকুলেটর, ক্যালকুলেটর, 50 ভাগ, সরি ভুল হয়েছে, 50 গুণ 30 ভাগ 100, তাহলে কত, $15 হচ্ছে প্রফিট, তাই না? আচ্ছা, ভেরি গুড। তাহলে আমাদের প্রফিটেবল আরওএস যদি বের করতে হয়, এটা কত হয় ধরেন, কত হলো ভাই, 15 না, 15 হয়েছে, $15 হলো না? $15 হয়েছে, ঠিক আছে। এখন এখন যদি আমাদের প্রফিটেবল আরওএস যদি আমাদের বের করতে হয়, প্রফিটেবল রোয়াস যদি বের করতে হয়, তাহলে হচ্ছে যে এক কথায় এওভি বের করবেন, ভাগ দিবেন প্রফিট পার অর্ডার, প্রফিট পার অর্ডার। তো আমাদের এওভি কত, আমাদের এওভি হচ্ছে যে $50,
ভাগ আমার পার অর্ডারে প্রফিট হচ্ছে 15% করে, আপনি 30% ইয়া করেন, তাহলে 15 ডলার। 15 ডলার, ডলার চিহ্ন কই ভাই, এটা নাকি এইটা? তাহলে 50 ভাগ 15 যদি আমরা দিই, এখন আমরা 50 ভাগ 15, তাহলে 3.33। তাহলে আমার প্রফিটেবল আরওএস হবে 3.33। ঠিক আছে স্যার, এইটাই যদি হচ্ছে আপনি ব্রেক ইভেনটা জানতে চান যে কোনটা হলে আপনার লস হবে না লাভ হবে না, তাহলে হচ্ছে যে এই যে 1/মার্জিন, তো মার্জিন হয় 15 থেকে 50 বাদ দিলে এটাই হিসাব, আগের মতো হিসাব। ঠিক আছে স্যার, তার মানে দেখেন, আপনি যখন ইয়ে করতেছেন তখন আপনাকে দেখতে হবে যে আপনার রোয়াজটা কত। এই রোয়াজ, আচ্ছা এখন ধরেন স্ট্যান্ডার্ড কত, আমার এখানে স্ট্যান্ডার্ড কত, আমরা যে ওখানে স্ট্যান্ডার্ড দেখলাম, সরি আমরা যে এখানে স্ট্যান্ডার্ড দেখলাম যে 2.3, তো 3-এর মধ্যে আছে, বটম অফ দ্য ফানেলে উপরেই আছে, তার মানে আমার প্রফিট। ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই। নিশ্চিন্তে টাকা খরচ করো, নিশ্চিন্তে টাকা খরচ করতে থাকেন, বাজেট বাড়াতে থাকেন, স্কেলিং করতে থাকেন, কোনো সমস্যা নেই, কারণ রোজ ঠিক আছে আমার প্রফিট আসতেছে। ঠিক আছে স্যার, এই জিনিসগুলো হিসাব কিতাব করতে হয় আর কি। ঠিক আছে স্যার, এইখানে একরকম, এখানে এরকম আর কি অবস্থা স্যার। আর আচ্ছা এখন বস, এটা এটা একটা খুব ভালো প্রশ্ন করেছেন, এটা একটা ভালো প্রশ্ন করেছেন, যে অ্যাকচুয়াল রোয়াজ যদি আপনার বের করতে হয়, তাহলে আপনার ডেটাটা নিতে হবে অ্যাকচুয়ালি কত টাকার অর্ডার হয়েছে আপনার। এইটা হচ্ছে যে হয় সিআরএম থেকে নিবেন, অথবা শপিফাই বা ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ড থেকে নিতে হবে। তো তোমার এখানে হচ্ছে যে, এটা ভালো প্রশ্ন, বাট ভেরি কমন প্রশ্ন, যে এখানে যেমন ওর অর্ডার হয়েছে, এখানে যেমন ওর অর্ডার হয়েছে, এখানে যেমন ও দেখাচ্ছে মোটামুটি, হ্যাঁ যে ওর আছে, এটা তার মানে এখান থেকে অনেক অর্ডারের সিওডি হলে অনেক অর্ডার বাদও যেতে পারে। তো সেই ক্ষেত্রে বস ব্যাক এন্ড থেকে হিসাবটা করে নিতে হবে, তাছাড়া নো ওয়ে। বুঝতে পারছেন? তাছাড়া নো ওয়ে, এই ডেটা দেখে ইয়া করা যাবে। এটা অ্যাকচুয়াল রস না, আসলে আসলেও তাই, মানে ও যে প্রশ্নটা করেছে ভেরি গুড এবং ভেরি কমন প্রশ্ন। তো তখন আসলে ব্যাক এন্ড থেকে হিসাবটা করতে হবে, আর এই জন্য সিআরএম নিতে হবে। তবে স্মল মিডিয়াম কোম্পানি তখন সিআরএম ব্যবহার করে না, এই জন্য এটাতেই খুশি থাকতে হবে। অথবা 5-10 আপনাকে দেখতে হবে যে কত পার্সেন্ট অর্ডার বাদ যায়, কত পার্সেন্ট বাদ দিয়ে আসলে হিসাবটা করতে হবে। এই হলো স্যার ব্যাপার। আরেকটা ব্যাপার হলো স্কেলিং, এটা আপনারা জানেন, অলরেডি বলা হয়েছে যে যখন আপনার কস্ট পার অ্যাকুইজিশন ঠিক আছে, যখন আপনার রোয়াস ঠিক আছে, যখন আপনার সিটিআর ঠিক আছে, যখন আপনার কনভার্সন রেট ঠিক আছে, যখন আপনার ফ্রিকোয়েন্সি ঠিক আছে, মানে এই কয়টা মেট্রিক যদি কনজিকিউটিভ 3 ডেজ স্টেবল থাকে, তাহলে যে বাজেট থাকে তোমার, ওই বাজেটে 20-30% বাড়াতে হয় আর কি। এইটা হচ্ছে স্কেলিং এর মূল ফর্মুলা। কিন্তু ধরো তোমার প্রথম দিন এটা ঠিক আছে, দ্বিতীয় দিন তৃতীয় দিন যে আবার একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে, তখন যদি স্কেলিং করেন টাকা খরচ হবে, সিপিএম বাড়বে, সিটিআর কমতে থাকবে, এরকম ইয়া হবে আর কি। ঠিক আছে স্যার, আরেকটা জিনিস বলা যেতে পারে যে, আর বললাম না, এটুকুই থাক আপাতত। এই হলো স্যার কথাবার্তা আমার ইয়া নিয়ে। আমি যখন জব করতাম তখন আসলে আমরা লিড বিজনেস নিয়েই আসলে আমাদের মূল ইয়া ছিল। তা আমার জবের পরে আমি লিড বিজনেস নিয়ে খুব একটা কাজ করিনি, যে কারণে আমি ফেসবুক মার্কেটিং বলো, গুগল এরিয়াটা বলো, আমার কোর্সগুলো আসলে আমি ই কমার্সকে ফোকাস করেই ডিজাইন করি। এই জন্য অনেকেই বলেছে যে ভাই লিড এরিয়াটাও দেখান, ওখানে আমি, আপনি যতটুকু পারেন ততটুকুই দেখাতে পারবো, একটা লিড ক্যাম্পেইন ক্রিয়েট করব, ওইখানে হয়তো স্ট্র্যাটেজি কি হবে সেটা বলবো, এই ডাটা অ্যানালাইসিসও দেখাবো, দেখাতে পারবো।
বাট ওইটা নিয়ে আমি খুব একটা খাস কাম করিনি বা করি না। এক সময় করেছি আমি যখন আমার চাকরি জীবনে আমার যে ইয়াটা ছিল, আমরা মূলত লিড নিয়ে কাজ করতাম, তখন এত ডেটা অ্যানালাইসিস হয়তো হতো না। বাট এরপরে হচ্ছে আমি ইয়া করিনি। বাট হ্যাঁ, রিয়েল এস্টেট বিজনেস, তারপরে ধরেন ওই যে ল ফার্ম টার্ম আছে, এগুলোতে লিড জেনারেশন বিজনেসই হয়। এই ক্ষেত্রেও অনেক স্ট্র্যাটেজি আছে। তো আমি চেষ্টা করব ওই ক্লাসটা নেয়ার আর কি। ঠিক আছে স্যার, আপনাদের এখন কাজ হলো যে এই ভিডিওগুলোই দেখেন, কাজকর্ম করেন। আর গত ক্লাসে সম্ভবত ফাইবার আপনকে যে ভিডিওগুলো দিয়েছি, ওই ভিডিওগুলো দিয়ে দেখে মাঠে নেমে পড়েন। আর লোকাল মার্কেটে যারা কাজ করেন তারা যা করা হয়েছে, এনাফ করা হয়েছে, ভালোই হয়েছে আর কি। লোকাল মার্কেটে শুরু করেন আর কি কাজ। এখন বলেন, কারো কোনো কথা থাকলে বলেন। আসসালামু আলাইকুম। হুম। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। এটা আমার আসলে ব্যক্তিগত বিজনেস আছে সেটার বিষয়ে। তো আমার হচ্ছে মনে করেন ডেইলি বাজেট 50 থেকে 60-এর মধ্যে যদি থাকে তাহলে কস্ট পার রেজাল্ট $1 বা তার নিচেই থাকে। কিন্তু এর উপরে গেলে আমি বাজেট যতই বাড়াই, মানে $5 যদি বাড়াই, $10ও বাড়াই, এরপরে হচ্ছে সিপি অনেক বেড়ে যায়। তো এটা খুব আসলে কি কারণে খুব হয়? কমন থিং, খুব কমন থিং। এটা আমরা অলরেডি ক্লাসে বলেছি যে ফেসবুক একটা সার্টেন টাইম পর্যন্ত নেয়, তারপরেও কোল্ড অডিয়েন্সের কাছে চলে যায়, যে কারণে জানা। এই জন্য আমরা বলেছিলাম যখন এটা আপনার হয় তখন আপনি উইনিং ক্রিয়েটিভ গুলো নিয়ে, আপনি কি এইগুলো সম্পূর্ণ ফলো করেন, একদম এই স্ট্রাকচার ফলো করেন, নাকি শুধু এইটা ফলো করেন? এইটা শুধুমাত্র এই বটম অফ দ্য ফানেল যেটা। আচ্ছা বস, তাহলে প্রথম ক্ষেত্রে আপনার কথা হলো আপনি এটা পুরোটা ফলো করবেন। এক। আচ্ছা। 2 নম্বর, যদি নাও হয় তখন আপনি যেটা করেন, কারণ কি দেখেন, এই স্টেজে তো একটা অডিয়েন্স আছে। তো ও যখন বাজেট বাড়াতে থাকেন, ও যখনই দেখেন যে ঠিক আছে ওই রকম আর পটেনশিয়াল টাকা তো দিচ্ছেন, তখন ও কোল্ড অডিয়েন্সের কাছে চলে যায়। তাই না? আপনার দেখবেন সিপিএম টিপিএম বাড়তে থাকে, কাজের কাজ হয় না। কিন্তু যখন আপনি এইটা করবেন, ধরেন আপনার এই স্টেজ থেকে একটা ইয়ে আসতেছে, এই রিমার্কেটিং থেকেও দেখবেন আপনার আবার সেল আসা শুরু করবে, এই রিটেনশন থেকেও সেল আসবে, তখন অন এভারেজ দেখবেন আপনার সবকিছু ঠিক আছে। আর আমরা সাধারণত যেটা বলি, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্র্যাকটিসটা হয় না, যে কারণে মূলত মানুষ এটাই করে। ওই যে এখন ধরেন এই যে অ্যান্ড্রয়েড আপডেটের পরে বিভিন্ন ভাবে বিভিন্ন ভিডিও বানাইছে, ধরেন ইন্ডিয়ান অনেক কন্টেন্ট দেখি, ইংলিশ অনেক কন্টেন্ট দেখি, বাংলাদেশেও ধরেন অনেকে আছে, আমি তো আর একা কোর্স করার অনেকে আছে, তো যে যেটা বলে সেটাই করে, ম্যাক্সিমাম তারা এই জায়গাটা ফোকাস থাকে। দ্যাটস ওয়াই তাদের এই প্রবলেম সারা জীবন থেকে যায়। তো এই ক্ষেত্রে তারা একটা যে বুদ্ধি পরামর্শ দেয়, বা এটা করা ছাড়া আর কোনো উপায়ও নাই, যে ভাই ঠিক আছে এটারে তুমি ডুপ্লিকেট করে ওখানে আর বাজেট বাড়াও না, বাজেটটা এখানে দিয়ে তুমি সেলটা জেনারেট করে নিয়ে এসো। এছাড়া এখানে করার নেই। কিন্তু যখন আপনি এইটা ইউজ করবেন, বাট অবশ্যই এটা এইগুলো ইউজ করার আগে ওই 50 কনভার্সন কিন্তু হতে হবে বস। তো তারপরে যখন করবেন তখন এটা আপনার ওইটা অনেকটা ওভারকাম হবে। তারপরেও ফেসবুকে এরকম জ্বালা হবে, এটাও করতে হবে। এই বপরে ইয়া করো, কি করো, ওই কি জানে, কপি করো, করে ইয়া করেন। তাছাড়া নয় আপাতত। জি, জি ঠিক স্যার। আছে বস, ধন্যবাদ। বস, এই যে আমাদের এই যে ক্লাস বন্ধ হওয়ার আগে লাস্ট দিনে যে আপনি বলছিলেন, এই যে আমার একটা বিজনেসে ওই যে মেসেজ আসতেছিল আর কি, 30 সেন্ট, 20 সেন্ট, এমনকি 63 সেন্টেও আপনি বলছিলেন দেখবেন পরবর্তী ক্লাসে। পরে তো আর ক্লাস বন্ধ কোনোদিন দিয়ে দেখবো না, দিচ্ছেন। আর কোনোদিন দেখবো না। এখানে আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে, এখন শুধু লিড জেনারেশন ক্যাম্পেইন বাদে বলেন কি বাদ আছে যেটা আমাদের এসেছিল, বলেন। সেটার আমরা ক্লাস নেবো নেক্সট দিন। বলতে হবে তো স্যার, না বলে তো আবার গ্রুপ হইয়া গেল। ইউটিএম এর ব্যাপারটা ছিল, তাই তো? ইউটিউবটা ফলো করেন। তবে এই
কোর্সটা দেখলে ইউটিউবে সব পাবেন আর কি, ওয়েব অ্যানালিটিক্স এর দিন শেষে ওয়েব অ্যানালিটিক্স এর কোর্সটা করবেন আর কি। মানে দেখেন আপনার কয়েকটা স্টেজ, বস। তার একটা জিনিস দেখায়নি তারপরে আচ্ছা, ঠিক আমাদের আছে। প্রথম ইয়াটা ছিল কোনটা যেন ভাই, আমাদের প্রথম একটা শীট ছিল না, প্রথম শীট ছিল কোনটা, এইটা নাকি? না, আমরা প্রথম কোর্সের প্রথম শীটটা কই ভাই? এইটা, আর এইটা ইন্ট্রো। তা হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান, প্রথম শীট হচ্ছে এইটা। এই শীটে আমরা এই দেখেন, এটা হচ্ছে প্রথমে স্ট্র্যাটেজি, তারপরে সেটা, তারপরে অপটিমাইজ, তারপরে স্কেল, তারপরে প্রফিট কন্ট্রোল, তারপরে রিপিট। এই লোকটার এই এইটুকু যখন আপনি পুরোটা করতে পারবেন, তখন হচ্ছে আপনি মেটা অ্যাডস স্ট্র্যাটেজিস্ট অর কনসালটেন্ট। আদারওয়াইজ আপনি হচ্ছে যে জাস্ট এ মিডিয়া বায়ার উইথ ক্যাম্পেইন ক্রিয়েটর। অধিকাংশই অধিকাংশই হচ্ছে ক্যাম্পেইন ক্রিয়েটর, মিডিয়া বায়ার নামটা দিছে আর কি, মানুষ মূলত ক্যাম্পেইন ক্রিয়েটর। আর এই সার্কেলটা যখন আপনি ফ্ল্যাগ করতে পারবেন, তখন মেটা অ্যাডস স্ট্র্যাটেজিস্ট বা কনসালটেন্ট। ঠিক আছে স্যার? এই জিনিসটা যদি আপনাকে সম্পূর্ণরূপে করতে হয়, খুদার কসম, আপনাকে প্রথম কাজ হলো, যে কোর্সটা আপনি করলেন সেটা হচ্ছে এটা, এর পরের কাজ হলো আপনার এটা করা, এর পরের কাজ হলো আপনার এটা করা, অথবা এরপর আপনি যে কোনোটা, এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। তাহলে হচ্ছে যে আপনি এইটা ফুললি করতে হবে। আর এইটা যদি ফুল করে করতে হয়, এই কোর্সটা বস হবে মিনিমাম 50 ঘন্টা প্লাস। ধরেন 250 জনের একটা ব্যাচে লাস্ট ক্লাস নিলাম 50 জন, সম্ভবত 66 জন ছিল, আর সম্ভব না। এটা এটা বেস তৈরি হয়ে গেল, মানে ভালো মতোই হলো। এইবার আরো ইয়া করে মাঠে নেবে। জি স্যার, এবার কে যেন কি বলতেছিলেন বলেন। বস, আপনার উত্তর পেয়ে গেছে যে কথাটা জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, যে মানে এই ডাটা অ্যানালিস্টটা শিখতে হলে ভালোভাবে, মানে ওই যে যেটা জানার দরকার ওটা তো বললেন, এই কথাটাই বলতে চেয়েছিলাম আর কি। হুম। তো ঠিক আছে, আমি চেষ্টা করব আর একটা ক্লাস নেওয়ার, না নেই কিয়ামতের মাঠে ধরেন না, ঠিক আছে? বেঁচে থাকলে হ্যাঁ বস, ঠিক আছে। বেঁচে থাকলে ঠিক আছে স্যার, সালাম আলাইকুম। এ, ফাজলে ভাই নাকি? এলাই ফজলে এই ভাই কেমন আছেন? সালাম আলাইকুম ভাইয়া। ফাজলে এলাই আসছে, খুব ভালো হয়েছে। মনে মনে আমিনুল, মনে মনে চাচ্ছিলাম একজনকে, ফজলে এলাইয়ের কথাই প্রথম আসে, ফজলে এলাই এই কাজগুলো করে, ফিনিশিংটা ফজলে এলাই দেয় প্রত্যেকটা ম্যাচের, বুঝছে? তা আসছে ফজলে, একটু কথা বলো। আমার ভাইকে সাথে কথা শেষ, পাঁচটা পেলাম। একটা মিনিট, আমার সাথে কথা শেষ। ক্লাসের সময় এখন একদম বকা দিই না, আগের থেকে বহু দিতাম। এলাহি একটু বললে আরো ওরা ভালো হবে। তারপরেও যদি কোনো ইয়ে করে থাকি, ক্ষমা প্রার্থী, ঠিক আছে? ওকে। আপনাকে তো আমরা স্যার কেউ ছাড়তে চাই না, আপনি তো একা একা চলে যান। ঝড়ের গতিতে আসে না ঝড়ের গতিতে চলে যান।